হচ্ছে প্রিয়তম আর প্রিয়তমার। এই জায়গায় একদিন প্রিয়তমকে বলল, প্রিয়তমা, হ্যাঁ, প্রিয়তমকে বলল। তারা দুইজন দাঁড়ায় আছে। এখন প্রিয়তমকে জিজ্ঞেস করলো, আচ্ছা ওগো, তুমি কি স্থির না গতিশীল? তখন প্রিয়তম বলল, তুমি তো দেখতেই পাচ্ছ আমি স্থির। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তুমি স্থির, কিন্তু তুমি কেমন স্থির? এখন প্রিয়তম মোটামুটি রাগ করে গেছে, আর স্থির আবার কেমন? আমি তো স্থিরই, স্থির আবার কেমন হয়? স্থির তো স্থির। তখন প্রিয়তমা বলল, না 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 না, স্থির এক রকমের না, স্থির হচ্ছে দুই রকম। একটা হচ্ছে প্রকৃতপক্ষে স্থির বা প্রকৃতপক্ষে স্থিতি, আরেকটা হচ্ছে আপেক্ষিক স্থিতি। তার মানে স্থির জিনিসটা আমরা পাইলাম হইল দুই প্রকার স্থিতি, এটা আমরা পেলাম দুই প্রকার। একটা হচ্ছে প্রকৃতপক্ষে স্থিতি স্থির, এটাকে আমরা বলি পরম স্থিতি। অনুরূপভাবে এই জায়গায় আরেকটা হচ্ছে আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক স্থিতি। এখন অনুরূপভাবে আমরা যদি বলি গতিটাও কয় প্রকার? গতিটাও কিন্তু দুই প্রকার। কেমন কেমন? একটা হলো পরম গতি, আরেকটা হচ্ছে আপেক্ষিক গতি। এখন এই জায়গায় পরম মানে কি? পরম মানে প্রকৃতপক্ষে। দেখো, পরম মানে হচ্ছে আমাদের প্রকৃত পক্ষে, আর আপেক্ষিক বলতে আমরা বুঝি কারো সাপেক্ষে। খুব ভালো করে বুঝিও, আপেক্ষিক মানে কি? আপেক্ষিক অর্থ হচ্ছে কারো সাপেক্ষে। এই জায়গায় এটা হচ্ছে আপেক্ষিক মানে হচ্ছে কারো সাপেক্ষে। এই জায়গায় তোমাকে একটা জিনিস চিন্তা করতে হবে, স্থির প্রসঙ্গ কাঠামো। স্থির প্রসঙ্গ কাঠামো, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। এই টার্মটা আমাকে বুঝতে হবে। স্থির প্রসঙ্গ কাঠামো বলতে বোঝায় যে বস্তুটা, প্রসঙ্গ কাঠামোটা কি? প্রসঙ্গ কাঠামোটা হলো যার সাপেক্ষে কারো অবস্থান নির্ণয় করা হয়, যার সাপেক্ষে কারো অবস্থান নির্ণয় করা হয়, ঠিক আছে, অবস্থান বা গতি নির্ণয় করা হয়, তাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। এখন স্থির প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে যে প্রসঙ্গ কাঠামোটা প্রকৃতপক্ষে স্থির আছে, যে প্রসঙ্গ কাঠামোটা প্রকৃতপক্ষে স্থির আছে। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো দেখি, এই মহাবিশ্বে কি কোনো কিছু স্থির অবস্থায় আছে? খুব ভালো করে বুঝিও। এই জায়গায় হয়তো তুমি দাঁড়ায় আছো, মনে করতে পারো তুমি স্থির অবস্থায় আছো, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, এই মহাবিশ্বে কিন্তু কোনো কিছু স্থির অবস্থায় নাই। এই জায়গায় কারণ আমরা জানি কি, পৃথিবী কন্টিনিউয়াস নিজ অক্ষের চারদিকে ঘুরতেছে। এই পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরতেছে, সেটা যেমন সত্য, পৃথিবী আবার সূর্যের চারদিকে ঘুরতেছে। সূর্য আবার অন্য আরেকটা ছায়াপথকে কেন্দ্র করে কন্টিনিউয়াস ঘুরতেছে, ফুল সূর্য তার সৌরজগৎ মিলে। তার মানে মহাবিশ্বে কোনো কিছু স্থির অবস্থায় নাই, ঠিক আছে। তার মানে মহাবিশ্বে প্রকৃতপক্ষে স্থির কোনো বস্তু পাওয়া সম্ভব নয়। এটা সবাই একটু নোট করে নাও, মহাবিশ্বে প্রকৃতপক্ষে স্থির কোনো বস্তু পাওয়া সম্ভব নয়। এখন আমাদের পরম স্থিতি হচ্ছে যে এই জায়গায় স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু স্থির হয়, অর্থাৎ স্থির প্রসঙ্গ কাঠামোটা কি? যে প্রকৃতপক্ষে স্থির। তাহলে প্রকৃতপক্ষে স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু যদি স্থির হয়, তাহলে তার সেই স্থিতিকে বলবো আমরা পরম স্থিতি। যেমন তুমি চিন্তা করতে পারো, তুমি দাঁড়ায় আছো, তুমি স্থির অবস্থায় আছো, কিন্তু তুমি কার সাপেক্ষে স্থির অবস্থায় আছো? পৃথিবীর সাপেক্ষে স্থির অবস্থায় আছো। কিন্তু পৃথিবী কি প্রকৃতপক্ষে স্থির? পৃথিবী তো নিজ অক্ষের চারদিকে ঘুরতেছে। পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরতেছে, তার মানে কি তুমিও নিজ অক্ষের চারদিকে ঘুরতেছো। তার মানে তুমি কিন্তু এখানে প্রকৃতপক্ষে স্থির না। তাহলে প্রকৃতপক্ষে স্থিতি পাওয়া যেত তখনই যদি আমরা কোথাও স্থির প্রসঙ্গ কাঠামো পেতাম। আর যেহেতু স্থির প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব নয়, তার মানে এই জায়গায় পরম স্থিতিও পাওয়া সম্ভব নয়। অনুরূপভাবে পরম গতিটা কি? যদি কোনো বস্তু স্থির প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে গতিশীল হয়, স্থির প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে, স্থির প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে গতিশীল।
এখন আমার কথাটা হচ্ছে স্থির বলতে কি, প্রকৃতপক্ষে স্থির প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে গতিশীল, কিন্তু প্রকৃতপক্ষে স্থির প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব না মহাবিশ্বে। যেহেতু মহাবিশ্বে প্রকৃতপক্ষে স্থির প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব না, তখন তার মানে কি আমাদের পরম গতিও পাওয়া সম্ভব না। তার মানে আমরা বুঝলাম পরম গতি বা পরম স্থিতি পাওয়া সম্ভব নয়। তার মানে এই মহাবিশ্বে যত গতি বা যত স্থিতি আছে, সব গতি বা সব স্থিতি আপেক্ষিক। ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা, যে আমরা এই মহাবিশ্বে যত স্থিতি বা যত গতি আছে, সব স্থিতি বা সব গতি আপেক্ষিক, কোনোটাই পরম নয়। এখন কারণ আমরা যে এই যে আমি গতিশীল, ধরো আমি এখান থেকে দৌড় দিলাম, আমি গতিশীল কার সাপেক্ষে? আমি গতিশীল পৃথিবীর সাপেক্ষে। তাহলে আমি পৃথিবীর সাপেক্ষে গতিশীল, কিন্তু পৃথিবীটাকে স্থির অবস্থায় আছে না, পৃথিবী আবার নিজ অক্ষের চারদিকে ঘুরছে। খুব ভালো করে বুঝিও, পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরছে। এখন তার মানে তাহলে তো আমি তো স্থির প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে গতিশীল না, আমি একটা গতিশীল প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে গতিশীল। তার মানে আমার গতিটা এটা কি গতি? আপেক্ষিক গতি। অর্থাৎ পৃথিবীর সকল স্থিতি বা সকল গতি আপেক্ষিক, পরম স্থিতি বা পরম গতি পাওয়া সম্ভব নয়। আশা করি তোমরা ব্যাপারটা ফিল করতে পারছো। আমরা যদি চিন্তা করি যে এই জায়গায় এটা একটা পৃথিবী, গোলাকার পৃথিবী চিন্তা করো, এটা হচ্ছে তার উত্তর, এটা হচ্ছে তার দক্ষিণ, তাই না? এখন এই জায়গায় এই উত্তর দক্ষিণ বরাবর যে রেখা, সেটাকে আমরা বলি মেরু রেখা বা অক্ষরেখা। খুব ভালো করে বুঝিও, মেরু রেখা বা অক্ষরেখা। আর এটা আমাদের পশ্চিম, এটা আমাদের পূর্ব। এই পূর্ব পশ্চিম বরাবর যে অঞ্চল, সেটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। খুব ভালো করে বুঝো, আমরা জানি এই জায়গায় পূর্ব পশ্চিম বরাবর যে অঞ্চল, তাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। আমরা জানি এই পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘোরে। খুব ভালো করে মাথায় রাখো, পৃথিবী কোন দিকে ঘোরে আমি এক এক করে বলতেছি, অনেক ইনফরমেশন কিন্তু তুমি পাবে। পৃথিবী কোন দিকে ঘোরে? পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের চারদিকে কন্টিনিউয়াস ঘুরতে থাকে। যেমন এই জায়গায় পৃথিবীটা কিভাবে ঘুরতেছে, এই জায়গায় এটা হলো পশ্চিম, এই পাশটা হচ্ছে আমাদের পূর্ব। তার মানে এই জায়গায় পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের চারদিকে পৃথিবী ঘুরতেছে। এখন আমার প্রশ্ন, কেউ কি বলতে পারবা যে এই যে পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরছে, কত বেগে ঘুরছে? আমি পৃথিবীতে স্থির অবস্থায় আছি, কিন্তু আমি জানি পৃথিবী গতিশীল। একটু আইডিয়া করো তো দেখি, পৃথিবী কত বেগে গতিশীল হতে পারে? আমি কিন্তু পৃথিবীকে স্থিরই দেখতেছি, কিন্তু তুমি একটু চিন্তা করো যে পৃথিবী কত বেগে গতিশীল হতে পারে, কত মিটার পার সেকেন্ড হতে পারে? এটা 2 মিটার পার সেকেন্ড, না 3 মিটার পার সেকেন্ড, না 10 মিটার পার সেকেন্ড? পৃথিবী নিজ অক্ষের চারদিকে কত বেগে গতিশীল, এটার একটা আইডিয়া তোমরা করে ফেলো। দেখি আমাদের কার কার আইডিয়া ঠিক হয় যে পৃথিবী নিজ অক্ষের চারদিকে কত বেগে ঘুরছে, এটার আমরা একটা আইডিয়া করব। একজন বলতেছে যে 11.4 কিলোমিটার পার সেকেন্ড। 11.4 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে মুক্তিবেগ। একটু আইডিয়া করো সবাই যে পৃথিবী নিজ অক্ষের চারদিকে কত বেগে ঘুরতে পারে। সবাই আজকে একদম শেষ পর্যন্ত থাকতে হবে, আমরা অনেক মজা করে ক্লাস করব। তো এই জায়গায় অনেকে অনেক আইডিয়া করতেছো, কেউ বলতেছো 11.5, কেউ বলতেছো 11 কিলোমিটার পার সেকেন্ড, কেউ 11.4। কিন্তু আমরা প্রকৃতপক্ষে স্থির অবস্থাটা মানে প্রকৃত অবস্থাটা একটু বের করার চেষ্টা করি। আমরা জানি এই জায়গায় পৃথিবীর কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে 2π ডিভাইডেড বাই টি। 2π ডিভাইডেড বাই টি। এই জায়গায় আমরা জানি পৃথিবী নিজ অক্ষের চারদিকে, একটু বলো তো দেখি, পৃথিবী নিজ অক্ষের চারদিকে কতক্ষণে ঘোরে? পৃথিবী নিজ অক্ষের চারদিকে কতক্ষণ সময়ে ঘোরে? আমরা জানি পৃথিবী নিজ অক্ষের চারদিকে একদিন এক রাত, মানে নিজ অক্ষের চারদিকে ঘুরতে কত ঘন্টা সময় লাগে? তাহলে বলো। হ্যাঁ, সবাই ধরছো পৃথিবীর নিজ অক্ষের চারদিকে ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। তার মানে 2π ডিভাইডেড বাই পৃথিবীর নিজ অক্ষের চারদিকে ঘূর্ণনের জন্য পর্যায়কালটা হলো 24 ঘন্টা। আর 24 ঘন্টা মানে কি? 24 ঘন্টা মানে এটাকে আমি কত দ্বারা গুণ করব? 3600 দ্বারা গুণ করব। 24 ডিভাইডেড বাই 3600। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা পাবো পৃথিবীর কৌণিক বেগ। তাহলে আমরা বের করলাম পৃথিবীর কৌণিক বেগ। পৃথিবীর কৌণিক বেগ, এটা তোমার এমসিকিউতে আসতে পারে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে। এখন আমরা জানি তাহলে পৃথিবীর রৈখিক বেগ কত হবে?
পৃথিবীর রৈখিক বেগ কত হবে? পৃথিবীর রৈখিক বেগ হবে ভি ইকুয়াল টু ওমেগা আর। আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, কারণ এখানে অনেকে তোমরা 22 ব্যাচ বা 21 ব্যাচের আসো। তার মানে 2 পাই ডিভাইডেড বাই 24 ইন্টু 3600 ইন্টু, আমরা জানি এই বিষুব অঞ্চলের জন্য এই জায়গায় নিজ অক্ষের চারদিকে ঘূর্ণনের জন্য ব্যাসার্ধের মানটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। খুব ভালো করে বুঝিও, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হলো 6.4 ইন্টু 10⁶ মিটার। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, এখানে তুমি যে মানটা পাবে সেটা হচ্ছে 465.421 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড দিয়ে আসলে এইটা কত গতিতে ঘুরতেছে এটা আমরা টের পাবো না। কত গতিতে ঘুরছে আমরা নর্মালি গতি পরিমাপ করি কিভাবে? কিলোমিটার পার আওয়ারে। যেমন বাস, নর্মালি বাসের গতিবেগ কত? 40 কিলোমিটার পার আওয়ার। তারপরে আমি যদি বলি 30 কিলোমিটার পার আওয়ার। খুব দ্রুতগামী ট্রেন, অনেক মেট্রো রেলের গতি কেমন হবে? মেট্রো রেলের গতি হবে 60 কিলোমিটার বা 80 কিলোমিটার বা 100 কিলোমিটার পার আওয়ার মেট্রো রেলের ক্ষেত্রে। এখন তোমার দ্রুতগামী মনে করো যে হচ্ছে, দেখা গেছে যে সবচাইতে দ্রুতগামী এরোপ্লেনের গতি কেমন? এটা 300 কিলোমিটার পার আওয়ার বা 400 কিলোমিটার পার আওয়ার এরকম। কিন্তু এই জায়গায় আমরা পৃথিবী যে নিজ অক্ষের চারদিকে ঘুরতেছে এটা কত কিলোমিটার পার আওয়ার বেগে একটু হিসাব করি দেখো। 465.421 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে 3.6 দ্বারা গুণ করতে হয়। মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে দ্রুত নিতে গেলে 3.6 দ্বারা গুণ করতে হয়। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে? বেশি না, মাত্র 1675.514 কিলোমিটার পার আওয়ার। ইমাজিন দ্যাট, পৃথিবী নিজ অক্ষের চারদিকে এরোপ্লেনের চাইতে বেশি গতিতে, অর্থাৎ পৃথিবী যে নিজ অক্ষের চারদিকে কেমন গতিতে ঘুরতেছে? 1675.514 কিলোমিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছে। ফিল দ্যাট, যে পৃথিবী তুমি যাকে স্থির মনে করতেছো সে কি স্থির আছে? না, সে নিজ অক্ষের চারদিকে 1675.514 কিলোমিটার পার আওয়ার বেগে ঘুরতেছে। কখনো কি তুমি এটা চিন্তা করতে পারতেছিলা যে তুমি স্থির আছো? চিন্তা করতেছো যে না, তুমি এখানে স্থির না, তুমি 1675.514 কিলোমিটার পার আওয়ার বেগে ঘুরতেছো। সবাই আমাকে বলো ব্যাপারটা ফিল করতে পারছো কিনা, আমাকে এটা একটু জানাও। এই জায়গায় তার মানে এত স্পিডে তুমি ঘুরতেছো। অনেক সময় আমি যেহেতু একটা জিনিস আলোচনা করছি, আমি তোমাকে একটা প্রশ্ন আলোচনা করি, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার গাণিতিক অংশের 3-4 ধরনের এমসিকিউ আমাদের কভার হয়ে যাবে। তোমাকে আমি একটা প্রশ্ন করলাম, প্রশ্নটা কি? একটা ঘড়ির কাঁটা ঘুরতেছে, ঘড়ির ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটার কৌণিক বেগের অনুপাত। সেকেন্ডের কাঁটার কৌণিক বেগের অনুপাত, এটা তোমাকে বের করতে বলছে। কৌণিক বেগের অনুপাত মানে কার অনুপাত বের করতে বলছে ভাইয়া বলো? কৌণিক বেগের অনুপাত মানে তোমার ওমেগা এর অনুপাত বের করতে বলছে। ঘড়ির ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার কৌণিক বেগের অনুপাত বের করতে বলছে। তাহলে ওমেগা মানে কি? ওমেগা মানে হলো 2 পাই ডিভাইডেড বাই টি। বাচ্চারা, ওমেগা হচ্ছে তোমার 2 পাই ডিভাইডেড বাই টি। এখন টি বলতে কি বোঝায়? টি বলতে বোঝায় হলো পর্যায়কাল বা একবার ঘোরার সময়। তাহলে টি হচ্ছে তোমার একবার ঘোরার সময়। ঘোরার সময় আমি তোমাদেরকে প্রশ্ন করব, আমি চাবো তুমি সাথে সাথে সেই প্রশ্নটার উত্তর দেবে। এখানে তোমার একটা আছে ঘড়ি আছে, এইটা হলো ঘড়ির ঘন্টার কাঁটা। এখন ধরো 12টা বাজে, তাহলে এই যে ঘন্টার কাঁটা এখন 12তে আছে, তাহলে 12 থেকে ঘুরে আবার 12তে আসতে কতক্ষণ সময় লাগবে বলো তো দেখি? 12 থেকে ঘুরে আবার 12তে আসতে, এটা ঘন্টার কাঁটা, 12 থেকে ঘুরে আবার 12তে আসতে তোমার কতক্ষণ সময় লাগবে? দেখি বাচ্চারা কে কি উত্তর দেয়। আমি জানি সবাই সঠিক উত্তর দেবে। যে সবাই আমাকে বলো যে এই ঘন্টার কাঁটাটা 12 থেকে ঘুরে
আবার 12তে আসতে কতক্ষণ সময় লাগবে বলো ভাইয়া বলো। আমি জানি তোমরা সবাই সঠিক উত্তর দিছো যে 12 থেকে ঘুরে আবার 12তে আসতে তোমার 12 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি তো ঘন্টায় রাখলে হবে, এসআই একক কি সেকেন্ড না, তাহলে আমাকে নিয়ে যেতে হবে কিসে, সেকেন্ডে নিয়ে যেতে হবে। এখন 12 ঘন্টা, ঘন্টাকে সেকেন্ডে নিতে গেলে আমি কি করব, ঘন্টাকে সেকেন্ডে নিতে গেলে আমি 3600 দ্বারা গুণ করব, তাহলে 2π ডিভাইডেড বাই 12 ইন্টু 3600। তাহলে তোমার যদি প্রশ্ন হতো ঘন্টার কাটার কৌণিক বেগ কত, তাহলে তুমি কিন্তু এইটা উত্তর করতা, অর্থাৎ ঘন্টার কাটার কৌণিক বেগ হইতো 2 ডিভাইডেড বাই 6 ইন্টু 3600, তার মানে দুইটা শূন্য হবে, 6 6 36-এর 6 হাতের হবে 3, দেখো 2 12 কাটাকাটি করলে এটা হবে 6, আচ্ছা এটা 2π থাকুক, তাহলে 6 ইন্টু 3600 কত হয় দেখো, দুইটা শূন্য, 6 6 36-এর 6, 3 6 18 আর 3 কত 21, তার মানে পাই ডিভাইডেড বাই 21600 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ঘন্টার কাটার কৌণিক বেগ। ঘন্টার কাটার কৌণিক বেগ যদি বের করতে বলতো তাহলে আমাদের এটা হতো উত্তর। একটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা কার কৌণিক বেগ বের করব, এবার আমরা মিনিটের কাটার কৌণিক বেগ বের করব। তাহলে মিনিটের কাটা, তুমি একটা জিনিস চিন্তা করো যে এইটা মিনিটের কাটা, এইটা মিনিটের কাটা, এখন এটা কত আমাদের 1, তাহলে 12 থেকে 1-এ আসতে মিনিটের কাটা কিন্তু 12 থেকে 1-এ আসতে কতক্ষণ সময় লাগে চিন্তা করো, 12 থেকে 1-এ আসতে মিনিটের কাটার 5 মিনিট সময় লাগে, 12 থেকে 1-এ আসতে 5 মিনিট সময় লাগবে, তাহলে 12 থেকে ঘুরে আবার 12তে যেতে কতক্ষণ সময় লাগে বলো তো দেখি, যে মিনিটের কাটার একবার ঘুরতে কতক্ষণ সময় লাগবে, একবার ঘুরে আবার 12তে আসতে কতক্ষণ সময় লাগবে। সবাই আমাকে বলো যে মিনিটের কাটা এখন 12 আছে, ঘুরে আবার কততে আসবে, ঘুরে আবার 12তে আসবে, তাহলে 12 থেকে ঘুরে আবার 12তে আসতে কতক্ষণ সময় লাগবে। ইয়াস, সবাই সঠিক উত্তর দিচ্ছ যে মিনিটের কাটা যেমন 5 মিনিট পরে আসবে 1-এ, 10 মিনিট পরে আসবে 2-এ, 15 মিনিট পরে আসবে 3-এ, তাই না, তাহলে 12 থেকে ঘুরে 12তে আসতে তোমার 1 ঘন্টা বা 60 মিনিট সময় লাগবে, তাহলে 2π ডিভাইডেড বাই 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, আর 60 মিনিট মানে 60 ইন্টু 60 সেকেন্ড, 60 ইন্টু 60 সেকেন্ড, তাহলে এইটাকে আমরা 3600-কেও এভাবে লিখতে পারি, 60 ইন্টু 60, দেখো 60 ইন্টু 60। এবার ইস্টু, এবার কোন কাটার কৌণিক বেগ বের করব, সেকেন্ডের কাটার কৌণিক বেগ বের করব, তাহলে 2π ডিভাইডেড বাই সেকেন্ডের কাটা, তাহলে সেকেন্ডের কাটা এখন ধরো 1, এটা হলো সেকেন্ডের কাটা, চিন্তা করো সেকেন্ডের কাটা 1-এ আসবে কিন্তু 5 সেকেন্ড পর, সেকেন্ডের কাটা 1-এ আসবে 5 সেকেন্ডের পর, এখন সেকেন্ডের কাটা সম্পূর্ণটা ঘুরতে কয় সেকেন্ড সময় লাগে, সেকেন্ডের কাটা 12 থেকে ঘুরে আবার 12তে আসবে, তাহলে কয় সেকেন্ড সময় লাগবে বলো, সেকেন্ডের কাটা 12 থেকে ঘুরে আবার 12তে আসবে, কয় সেকেন্ড সময় লাগবে, ইয়েস তোমরা ধরতে পারছো 60 সেকেন্ড সময় লাগবে, 60 সেকেন্ড সময় লাগবে, তাহলে 60 সেকেন্ড সময় লাগবে। তাহলে এইটা আমরা কি করব, 2π ডিভাইডেড বাই 60। এই প্রশ্নটা কিন্তু বোর্ড পরীক্ষাতেও আসছিল, সিকিউতেও আসছিল, যে দেখো এখন আমরা যদি সহজে ক্যালকুলেশন করি তাহলে এই নিচে সবচাইতে বড় মান কোনটা, নিচে সবচাইতে বড় মান হলো 12 ইন্টু 60 ইন্টু 60, 12 ইন্টু 60 ইন্টু 60, তাহলে এবার আমরা কি করব, 12 ইন্টু 60 ইন্টু 60 দ্বারা সবগুলাকে গুণ করব, আর 2π দ্বারা সবগুলাকে ভাগ করব, হ্যাঁ, অথবা তুমি যদি চিন্তা করো এই জায়গায় 2π কি হয়ে যাবে কাটা, তাই না, 2π কাটা হয়ে যাবে। এখন এই যে একটা 60, হ্যাঁ এই 60 কি কাটা, এখন আমি নিচে সবচেয়ে বড় মান কত, নিচে সবচেয়ে বড় মান হলো 12 ইন্টু 60, তাহলে 12 ইন্টু 60 দ্বারা সবাইকে গুণ করব, তাহলে 12 ইন্টু 60 দ্বারা যদি সবাইকে গুণ করি তাহলে এক জায়গায় একটা 12 ইন্টু 60, খুব ভালো করে বুঝিও, এখানে একটা 12 ইন্টু 60, এখানে একটা 12 ইন্টু 60, দেখো 12 ইন্টু 60 দ্বারা আমি সবাইকে গুণ করছি, তাহলে 12 ইন্টু 60 কাটা, তাহলে এখানে থাকবে কিন্তু 1, 12 ইন্টু 60 কাটা, তাহলে এখানে হবে কত 1। এখানে তুমি একটা জিনিস চিন্তা করো যে এই জায়গায় কত, এখানে 60 কাটা, তাহলে থাকবে কত 12, আর এখানে কিছুই নাই, 12 ইন্টু 60 মানে কত 720, তার মানে আমরা দেখলাম ঘড়ির ঘন্টার কাটা, মিনিটের কাটা এবং সেকেন্ডের কাটার কৌণিক বেগের অনুপাত হচ্ছে
12:720। সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা। এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে এই ব্যাপারটা সবার ক্লিয়ার কিনা, আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। বাচ্চারা আরেকটা কাজ করতে পারো, তোমরা তোমাদের যারা বন্ধু আছে সবাইকে মেনশন করতে পারো। আমরা সবাই মজা করে ক্লাস করি, ইনশাল্লাহ মজা করে ক্লাস করব এবং আমরা এই গতিবিদ্যা পুরো চ্যাপ্টারটা একদম মেডিকেল স্টাইলে তোমাদেরকে কভার করে দেব, যে পুরো চ্যাপ্টারটা কভার করবো ইনশাল্লাহ। তো এখানে রুহি বলছো ক্লিয়ার, সবাই বলতেছো ক্লিয়ার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, যে একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা এবং ব্যাপারটা তোমরা ফিল করতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। এবার যদি ক্লিয়ার হয়, তুমি ডাস্টার কই, তাহলে আমরা এটা সুন্দর করে মিশাই দিই যে এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এখন ধরো এটা হচ্ছে একটা বস্তু। আমরা এবার আরেকটা টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপেক্ষিক গতি। এই জায়গায় আপেক্ষিক গতি এটা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র যে বেসিক কনসেপ্টটুকু আমার লাগবে সেই বেসিক কনসেপ্টটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা অঙ্কের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, মেডিকেলের জন্য এত ইম্পর্টেন্ট না। আমরা একটু আলোচনা করি, খেয়াল করো। এটা আপেক্ষিক গতির জন্য তুমি এটা এই জিনিসটা একটু ভালো করে লিখে রাখো, যেটি ফাইনালি দেখবে সেটি লব্ধি বেগ অবলিক আপেক্ষিক বেগ। যে দেখবে বা যার সাপেক্ষে তার গতিকে উল্টিয়ে দিতে হবে। খুব ভালো করে বুঝিয়ে, এখানে এই জায়গায় দুইটা জিনিস ইম্পর্টেন্ট। আমি তোমাকে ধরো এই দিক বরাবর একটা বাস চলতেছে, এই জায়গায় এই দিক বরাবর বাস চলতেছে, এই বাসের বেগটা হচ্ছে VA, তাহলে বাসের গতিটাকে আমরা বলতেছি হচ্ছে VA। আর এই দিক বরাবর একটা ট্রাক চলছে, এই দিক বরাবর একটা ট্রাক চলছে, এই ট্রাকের বেগটা হচ্ছে VT। তাহলে আমি বলতেছি বাসের বেগটা হচ্ছে VA আর ট্রাকের বেগটা হলো VT এবং তাদের মধ্যকার কোণ হচ্ছে আলফা। তার মানে এই জায়গায় এটা আমি VB দিয়ে বুঝাই, বাসের বেগ VB, ট্রাকের বেগ হলো VT, তাদের মধ্যকার কোণ হচ্ছে আলফা। এখন তোমরা সবাই লব্ধি বেগের একটা ফর্মুলা জানো, P² যোগ Q² যোগ 2PQ কজ আলফা। কেউ কি আমাকে বলতে পারবে যে এখানে কজ আলফা, আলফা এর পরিচয়টা কি? সবাই একটু লিখতে থাকো তো দেখি। এখানে আলফাটা কার কার মধ্যবর্তী কোণ একটু আমাকে বলো, আলফাটা কার কার মধ্যবর্তী কোণ, এটা আমাকে একটু উত্তর বলতে থাকো। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, একটা কোশ্চেন করলাম, যে হচ্ছে বাসের ড্রাইভার ট্রাককে কোন দিকে যেতে দেখবে? বাসের ড্রাইভার ট্রাককে কোন দিকে যেতে দেখবে? আবার 2 নম্বর প্রশ্ন, আরেকটা প্রশ্ন করলাম যে ট্রাক এর ড্রাইভার বাসকে কোন দিকে যেতে দেখবে? আমাদের 2টা প্রশ্ন। তার আগে তোমরা আমাকে একটু উত্তর দাও, এখানে আলফা এর পরিচয়টা কি? সবাই একটু আনসার করো যে আলফা এর পরিচয়টা কি হবে? আলফা এর পরিচয়টা কি হবে? সবাই বলছো আলফা এর পরিচয় হলো
ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, অর্থাৎ পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবার আমরা এই দুইটা লাইনের অ্যাপ্লিকেশন দেখব। এই দুইটা লাইন তুমি যদি ভালো করে বোঝো, আপেক্ষিক গতি রিলেটেড যে কোনো অঙ্ক তুমি সলভ করতে পারবে ইনশাল্লাহ, যে কোনো অঙ্ক। যদিও আমরা আজকের ক্লাসে অঙ্ক নিয়ে খুব বেশি কথা বলবো না, জাস্ট তোমার বেসিকটা আবার ক্লিয়ার করে দিচ্ছি। যে এখানে দেখো আমরা কি বলছিলাম, যে দেখবে তাকে তার গতিকে আমি উল্টায় দেব। তার আগে এটাকে আমি কিভাবে প্রকাশ করব সেটা নিয়ে একটু কথা বলি। এখানে কার গতিবেগ বের করতে পারছি, আমরা বাসের ড্রাইভার ট্রাককে কোন দিকে যেতে দেখবে। তার মানে আমি গতিবেগ বের করতেছি কার, ট্রাকের। খুব ভালো করে বুঝিও, বাসের ড্রাইভার ট্রাককে কোন দিকে যেতে দেখবে, তার মানে গতিবেগ বের করতেছি কার, ট্রাকের। দেখতেছে কে বা কার সাপেক্ষে, দেখতেছে হলো বাস, তার মানে এটা হলো বাসের সাপেক্ষে। তার মানে প্রথমে যেটা লিখি সেটা হলো তার বেগ, প্রথমে যেটা লিখি সেটা হচ্ছে তার বেগ, আর পরে যেটা লিখি সেটা হচ্ছে যে দেখে বা যার সাপেক্ষে, যে দেখে বা যার সাপেক্ষে। ব্যাপারটা সবার ক্লিয়ার কিনা? যেমন এই জায়গায় আমি যদি বলি যে ট্রাকের ড্রাইভার বাসকে কোন দিকে যেতে দেখবে, তার মানে আমি কার বেগ বের করতেছি, আমি বের করতেছি হলো বাসের বেগ, তাই না? এই যে ট্রাকের ড্রাইভার বাসকে কোন দিকে যেতে দেখবে, তাহলে আমি গতিবেগ বের করতেছি কার, বাসের। আর কে দেখতেছে, যে দেখতেছে তার সাপেক্ষে। কে দেখতেছে, দেখতেছে হলো ট্রাকের ড্রাইভার, তার মানে যে দেখতেছে সে হবে পরে। তাহলে এই ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি, আর এই ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি, তাই না? তাহলে এই জায়গায় আমি যদি লিখি যে ভি অফ এ বি, তাহলে বলো তো দেখি এখানে বেগটা কার, সবাই আমাকে বলো এখানে বেগ হবে কার। তাহলে আমাদের প্রথমে যেটা লিখবো তার হবে বেগ, তাহলে বেগ হবে এ এর, তাহলে এ এর বেগ। আর দেখতেছে কে, দেখতেছে হলো বি, তার মানে বি দেখতেছে, তাই না? বি দেখছে বা বি এর সাপেক্ষে। এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। দেখো আমি এক নম্বরে কি বের করতেছি, আমি এক নম্বরে বের করতেছি ধরো ভি টিবি বের করতেছি। তার মানে আমি বের করতেছি হচ্ছে ট্রাককে কোন দিকে চলতে দেখবে, মানে ট্রাকের বেগ বের করতেছি, তাই না? তাহলে এবার তুমি একটা জিনিস চিন্তা করো, আমার নিয়মটা কি ছিল? আমার নিয়ম তো একটাই, এখানে একটাই নিয়ম। সেই নিয়মটা কি, যে দেখবে তার গতিকে উল্টাই দেব। তাহলে এখানে কে দেখতেছে, বাস দেখতেছে বা বাসের ড্রাইভার দেখতেছে, তাহলে বাসের গতিকে কি দিব বলো তো দেখি। বাসের গতিকে কি করব, বাসের গতিকে আমি উল্টাই দেব। তাহলে বাসের গতিকে যদি আমি উল্টাই দিই, বাস চলতেছিল এই দিকে, তাহলে আমি বাসের গতিকে দেব হচ্ছে এই দিকে, মানে বাসের গতি যেদিক ছিল আমি সেদিকে না দিয়ে উল্টাই দেব। তাহলে এখন আমার বাসের বেগ হচ্ছে এইটা, এইটা এখন কিন্তু আমার হিসাবের বাইরে। তাহলে এখন এটা আমার ভেক্টর না, এটা আমার ভেক্টর না, আমার ভেক্টর একটা এইটা আর একটা এইটা, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে একটু আমাকে বলো তো দেখি। এই কোণটা কত হবে আমি তোমার কাছে একটু শুনতে চাই, এই কোণের মানটা কত হবে আমি তোমার কাছে একটু শুনতে চাই। সবাই বলো যে আমার এই কোণটা যেহেতু আলফা, তাহলে এই কোণটা কত হবে, তাহলে আমাদের এই কোণটার মান হবে 180 মাইনাস আলফা। তাহলে এবার বলো তো দেখি, ভেক্টর যেহেতু এইটা আর এইটা, তাহলে এই দুইটা ভেক্টর লব্ধি সবসময় কি বরাবর ক্রিয়া করে, সবাই একটু খাতায় লিখে নাও, লব্ধি সবসময় মাঝ বরাবর ক্রিয়া করে। লেখো খাতায়, লব্ধি সবসময় মাঝ বরাবর ক্রিয়া করে। তার মানে এটা যেহেতু একটা ভেক্টর, এটা যেহেতু একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি কোন বরাবর ক্রিয়া করবে, এই দুইটা ভেক্টরের লব্ধি হবে মাঝ বরাবর ক্রিয়া করবে। তাহলে এইটা হলো ভিটিবি, অর্থাৎ ট্রাকের বেগ কে দেখতেছে, বাসের যাত্রী দেখতেছে, অর্থাৎ বাসের ড্রাইভার বা বাসের যাত্রী ট্রাকটাকে কি এই দিকে চলতে দেখবে না, যে দিকে চলতে দেখে, খেয়াল করো যেটি ফাইনালি দেখবে সেটা হলো লব্ধি বেগ বা আপেক্ষিক বেগ। তাহলে এই যে লব্ধি বেগের দিক যেইটা, অর্থাৎ এইটাই হবে ফাইনালি বাসের ড্রাইভার ট্রাককে এই দিকে চলতে দেখবে। এই ব্যাপারটা
প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, যে সবার কাছে ক্লিয়ার কিনা। তাহলে বাসের ড্রাইভার, ট্রাক তো এই দিকে চলতেছে, প্রকৃতপক্ষে এই দিকে চলতেছে, কিন্তু বাস চলার সময় ট্রাককে কোন দিকে চলতে দেখবে? এই বরাবর চলতে দেখবে। সবার কাছে কি এই ব্যাপারটা ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। এখন তাহলে ভিটিভি মানে কি? তাহলে এই ভিটিভিটি কার লব্ধি ছিল? এই ভিটিভি ছিল ভিটি আর ভিটি এর লব্ধি, আরেকটা কার লব্ধি? এই জায়গায় এটা হলো ভিটিভি, হ্যাঁ ভিটি এর লব্ধি, আর হলো ভিবি না এটা কিন্তু। তাহলে প্লাস এই ভেক্টরটা কোনটা? এইটা যেহেতু ভিবি, এটা তার দিক বিপরীত, তার মানে এটা হচ্ছে মাইনাস ভিবি। তার মানে ভিটিভি সমান আমরা লিখতে পারবো ভিটি যোগ মাইনাস ভিবি, অর্থাৎ পরে যেটা থাকে সেটা মাইনাস হয়, পরে যেটা থাকে সেটা মাইনাস হয়। তাহলে এই জায়গায় অনেক সময় এগুলো তোমার আসতে পারে। ভি এবি মানে কি হবে? ভি এবি মানে হবে তোমার ভি এ যোগ ভিবি। খুব ভালো করে বুঝিও, পরে কি আছে? বি, তার মানে বি এর আগে তোমার মাইনাস হবে, অর্থাৎ ভি এ যোগ এই ভিবি ভেক্টরের লব্ধি। যেমন আমি যদি বলি ভি বি এ মানে কি, দেখো ভি বি এ এটা মানে কি? এটার অর্থ হচ্ছে আমি কি লিখবো? ভিবি আর ভি এ, পরে কে আছে? এ, তাহলে এই জায়গায় এর আগে হবে মাইনাস, এর আগে হবে মাইনাস। ব্যাপারটা সবার ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। তাহলে এই জায়গায় আমরা একটু বের করি, তাহলে এই যে ভিটি ভেক্টর আর ভিবি ভেক্টরের লব্ধি কত হবে? তাহলে এইটা সমান হবে তোমার ভিটি স্কোয়ার যোগ, আমরা জানি মাইনাস ভিবির মানও কত? ভিবি স্কোয়ার যোগ, এবার হবে 2 ইন্টু ভিটি ইন্টু ভিবি, আর হচ্ছে কস। এইবার এই ভিটি আর ভিবি এর মধ্যবর্তী কোণ কত ছিল? ভিটি আর মাইনাস ভিবি এর মধ্যবর্তী কোণ কত ছিল? 180 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে আমার আসবে ভিটি স্কোয়ার যোগ ভিবি স্কোয়ার, হ্যাঁ ভিটি স্কোয়ার যোগ ভিবি স্কোয়ার মাইনাস 2 ভিটি ইন্টু ভিবি কজ 180 মাইনাস আলফা, এটা হবে মাইনাস কজ আলফা। কজ 180 মাইনাস আলফা এটা হবে তোমার মাইনাস কজ আলফা। দেখো ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কষ্ট করে জানাই দাও। এখন আমি তোমাকে আরেকটা অঙ্ক দেব, আরেকটা অঙ্ক। ধরো এই দিক বরাবর ধরো একটা গাড়ি চলতেছে যার বেগ হলো 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার, আর এই দিক বরাবর আরেকটা গাড়ি চলতেছে 30 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ 30 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে এ গাড়ি, এটা হলো বি গাড়ি। আমার প্রশ্ন যে বি গাড়ির যাত্রী এ গাড়িকে কোন দিকে চলতে দেখবে? দেখো তাহলে এবার আমাকে বলছে কে দেখবে? আমার কথা হচ্ছে এই জায়গায় বি গাড়ির যাত্রী দেখবে। তাহলে এবার বলো তো দেখি আমি কাকে উল্টাই দেব? বি গাড়িকে উল্টাই দেব না এ গাড়িকে উল্টাই দেব? সবাই একটু উত্তর দাও যে আমরা কি বি গাড়িকে উল্টাই দেব না এ গাড়িকে উল্টাই দেব? বলো। এখানে আমি বলতেছি যে দেখবে তাকে আমরা উল্টাই দেব, যার সাপেক্ষে তাকে আমরা উল্টাই দেব। যে দেখবে, আরে এটা তো একদম সহজ জিনিস, যে দেখবে আমি তাকে উল্টাবো, বা যার সাপেক্ষে আমি তাকে উল্টাই দেব। তাহলে আমরা বলো এবার কে দেখবে? আমি বলছি বি গাড়ির যাত্রী এ গাড়িকে কোন দিকে চলতে দেখবে? যে দেখবে বা যার সাপেক্ষে আমি তাকে উল্টাই দেব। তাহলে আমি এখানে কাকে উল্টাই দেব একটু সবাই বলো। তাহলে আমরা বুঝতেছি যে আমাদের বি গাড়িকে আমাকে উল্টাই দিতে হবে, এটাকে আমার উল্টাই দিতে হবে। তো যাকে উল্টাই দিছি সে কিন্তু এখন আমার হিসাবে নাই, সে আমার হিসাবে নাই। আমার হিসাবে আছে কোনটা কোনটা? এইটা আর এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের 30। এখন বলো তো দেখি এই দুইটা ভেক্টরের লব্ধি কোন বরাবর ক্রিয়া করবে? এই যে এইটা ভেক্টর আর এইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি কোন বরাবর ক্রিয়া করবে? আমরা সবাই জানি লব্ধি সর্বদাই মাঝ বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এই ভেক্টর আর এই ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি এই মাঝ বরাবর ক্রিয়া করবে। তাহলে আমরা এই বি বাসের যাত্রী বা বি গাড়ির যাত্রী এ গাড়িটাকে এই দিকে না বরং এই বরাবর চলতে দেখবে। ঠিক আছে, তাহলে বি গাড়ির যাত্রী এ গাড়িটাকে এই বরাবর চলতে দেখবে।
ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার কিনা এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও, সবার কাছে ক্লিয়ার কিনা। তাহলে যদি ক্লিয়ার হয়ে যায় আমরা তো তাহলে এগুলা বের করতে পারবো। ধরো তুমি আর তোমার প্রিয়তমা, ঠিক আছে, এখন তুমি আর তোমার প্রিয়তমা তুমি এখন কি করতেছো, যদিও পরিস্থিতি স্বাভাবিক না, তুমি ভর্তি প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে তুমি এইচএসসি পরীক্ষার্থী, এই মানে এইচএসসি পাশ করে গেছো, তার মানে এখন তুমি কি করবা, ভর্তি পরীক্ষা প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে তুমি শহরের উদ্দেশ্যে রওনা দিছো, ঠিক আছে, তোমার বিভাগীয় শহর বা ঢাকার উদ্দেশ্যে তুমি রওনা দিবা আর কি। তো তোমাকে বিদায় দেওয়ার জন্য তোমার প্রিয়তমা তোমার সাথে চলে আসছে। আমি যাদের ক্ষেত্রে প্রিয়তমা হবে তারা প্রিয়তমা ভেবে নিও, আর যাদের ক্ষেত্রে প্রিয়তম হবে তারা প্রিয়তম ভেবে নিও। আমাকে তো যে কোনো একটা বলতে হবে, আমি প্রিয়তমা দিয়েই বলি, কেমন? হ্যাঁ, যে ধরো তোমাকে বিদায় দেওয়ার জন্য তোমার প্রিয়তমা আসছে এখন মেইন রাস্তায়, এটা হচ্ছে একটা বড় একটা গাছ, এই গাছের নিচে তোমার সাথে তোমার প্রিয়তমার কথা হচ্ছে। তো এই জায়গায় এমন সময় মনে করো যে বাস চলে আসলো, তাহলে এই জায়গায় তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি, এই দিকে বাস যখন চলে আসলো তুমি বাসে উঠে গেলা, তুমি বাসের সিটে এই জায়গায় তুমি বসে গেলা। এখন বাস এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো, তাই না? বাস 10 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো, আর তোমার প্রিয়তম তোমাকে চোখে অশ্রু নিয়ে, প্রিয়তমা চোখে অশ্রু নিয়ে তোমাকে বিদায় জানাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বলো তো দেখি, বাস কিন্তু এই দিকে চলতেছে, ঠিক আছে, তাহলে প্রশ্নটা হলো তুমি তোমার প্রিয়তমা কিন্তু স্থির অবস্থায় আছে, এখানে আমাদের প্রিয়তমা গাছের নিচে আছে, বলো তো দেখি তুমি তোমার প্রিয়তমাকে কি স্থির দেখবে? বাস 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় আছে, তাহলে বাস কিন্তু এই দিকে দৌড়াচ্ছে, তুমি জানালা দিয়ে তোমার প্রিয়তমার মায়ায় পড়ে তুমি প্রিয়তমার দিকে তাকাচ্ছ। বলো তুমি কি তোমার প্রিয়তমাকে স্থির দেখবে না কিভাবে চলতে দেখবে? এটা আমাকে একটু বলো, যে তুমি তোমার প্রিয়তমাকে কোন দিকে কিভাবে চলতে দেখবে। তাহলে আমার প্রশ্ন যে আমরা দেখব যে প্রিয়তমাকে আসলে আমরা কোন দিকে চলতে দেখব, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গায় তোমরা অনেকে হয়তো বুঝে গেছো, যারা রাস্তা দিয়ে পিছে দেখছো, যখন তুমি বাসের জানালা দিয়ে গাছগুলার দিকে তাকাও তখন দেখা যায় গাছগুলা পিছনের দিকে দৌড়াচ্ছে কেন। এবার আমরা এটা একটু ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি। আমি বলতেছি যে দেখবে তার দিকটা আমি উল্টাই দেব, তাহলে বাস দেখতেছে, খেয়াল করো, বাস দেখতেছে, তাহলে বাসের গতির দিকটা আমি উল্টাই দেব, তাহলে এই দিকে বাসের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটাকে উল্টাই দেব। আর এখানে তোমার প্রিয়তমা কোন অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। খেয়াল কর, এটা যদি পজিটিভ 10 হয় এটা কত হবে? নেগেটিভ 10 অবশ্যই। এটা যদি পজিটিভ 10 হয় এটা হবে মানে নেগেটিভ 10 না, মানে দিক হবে বিপরীত। তার মানে এই জায়গায় তোমার গতিটা একটা হলো 0 আর একটা হলো 10, কিন্তু এই 0 আর 10 এর লব্ধি কত হবে? 10 হবে। 0 আর 10 এই দুটা ভেক্টরের লব্ধি কত হবে? 10। এখন 10 কোন দিকে? 10, তাহলে লব্ধি বেগটা কিন্তু এই দিকে। তার মানে তুমি যখন বাসের জানালা দিয়ে পিছনের দিকে তাকাবা তখন তুমি তোমার প্রিয়তমাকে 10 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে গতিশীল হতে দেখবা, তাই না? আমরা বাস্তবেও কি দেখি? বাস্তবেও আমরা দেখবো বাস পিছনের দিকে দৌড়াচ্ছে, গাছগুলো পিছনের দিকে দৌড়াচ্ছে, প্রিয়তমাও পিছনের দিকে দৌড়াচ্ছে। আমরা ফিজিক্স দিয়েও বের করলাম প্রিয়তমা 10 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে গতিশীল হয়ে যাবে। সবাই এই ব্যাপারটা ফিল করতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, যে ব্যাপারটা ফিল করতে পারছো কিনা। এবার আমরা আরেকটা জিনিস বুঝবো, যে প্রসঙ্গ তল আর প্রসঙ্গ কাঠামো, এই দুটা জিনিস দ্বারা আসলে কি বোঝায়। প্রসঙ্গ তল আর প্রসঙ্গ কাঠামো, এই দুটা জিনিস কি? প্রসঙ্গ তল, ধরো এই জায়গায় তুমি আর তোমার প্রিয়তমা দুইজনই পৃথিবীর মধ্যে দাঁড়ায় আছো, পৃথিবীর মধ্যে মাটির মধ্যে দাঁড়ায় আছো, এটা স্পেসের মধ্যে, এটা ধরো যে মাটি, এই মাটির মধ্যে তোমরা দাঁড়ায় আছো, এটা হচ্ছে তোমার প্রিয়তমা, হ্যাঁ অনেক সুন্দর সুশ্রী। আর তুমি বাসে, তুমি কোথায় বলো তো দেখি? বাসে। এই বাস থেকে বাসের মধ্যে গতিশীল এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে।
এখন বলো তো দেখি, এই জায়গায় তুমি গতিশীল আর তোমার প্রিয়তমা স্থির, এটা কার সাপেক্ষে? এটা হলো ভূপৃষ্ঠ সাপেক্ষে। তাহলে এই জায়গায় এই ভূপৃষ্ঠটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। তার মানে যার সাপেক্ষে গতিশীল বা যার সাপেক্ষে স্থির যে বস্তু বা যে স্থানের সাপেক্ষে গতিশীল তাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। তার মানে এইখানে ভূপৃষ্ঠটাকে বলবো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। এখন এবার একটা জিনিস ইম্পর্টেন্ট, তুমি ধরো এই জায়গায় বাস এখান থেকে 5 সেকেন্ড চললো, বাস চললো কয় সেকেন্ড? 5 সেকেন্ড। শুরুতে তুমি আর তোমার প্রিয়তমা একই অবস্থায় ছিলা, 5 সেকেন্ড পর বাস তাহলে কয় মিটার দূরত্ব অতিক্রম করবে? 50 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই 50 মিটার দূরত্ব যে অতিক্রম করলো এটা কোন বিন্দু সাপেক্ষে? এটা প্রসঙ্গ কাঠামোর ভূপৃষ্ঠের এই বিন্দু সাপেক্ষে, অর্থাৎ প্রিয়তমার স্থান সাপেক্ষে। তাহলে এই যে প্রিয়তমার স্থান বা এই বিন্দু সাপেক্ষে তুমি 50 মিটার দূরত্ব অতিক্রম করছো, তাহলে এই বিন্দুটাকে বলবো আমরা প্রসঙ্গ বিন্দু। সবাই প্রসঙ্গ বিন্দু আর প্রসঙ্গ কাঠামো ব্যাপারটা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। তাহলে যে বস্তুর সাপেক্ষে বা যে অবস্থানের সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি বা গতি পরিমাপ করা হয় সেই বস্তু বা সেই স্থানকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। আর প্রসঙ্গ কাঠামোর যে বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় বা গতি নির্ণয় করা হয় ওই বিন্দুটার নাম হলো প্রসঙ্গ বিন্দু। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রসঙ্গ বিন্দু। তাহলে প্রসঙ্গ বিন্দু আর প্রসঙ্গ কাঠামো সবাই বুঝতে পারছি কিনা এটা আমাকে একটু জানাও। এবার এই প্রসঙ্গ কাঠামো বুঝলে এবার নতুন আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, জড় প্রসঙ্গ কাঠামোর আগে আমরা আরেকটা জিনিস বুঝি, সেটা হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। তাহলে খেয়াল করো, তোমার প্রিয়তমা কি করলো? এই জায়গায় এখানে দাঁড়ানো ছিল। তাহলে তোমার প্রিয়তমা এখানে দাঁড়ানো অবস্থায় ছিল, যে প্রিয়তমা এই জায়গায় দাঁড়ানো অবস্থায় ছিল, যে তুমি যেহেতু তাকে ছেড়ে চলে যাচ্ছ, শহরের দিকে যাচ্ছ ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য, তার মন এমনিতেই খারাপ। এমন সময় কি হলো, ধরো এটা একটা কি গাছ? এটা একটা কি গাছ চিন্তা করা যায়? এটা একটা ধরো আম গাছ। এটা আম গাছ, এটা একটা আম গাছ। এটা হলো তোমার প্রিয়তমার খুব সুন্দর মাথা। এই আম গাছ থেকে একটা আম সোজা, আম গাছ থেকে একটা আম সোজা তোমার প্রিয়তমার মাথায়, অথবা মাথায় না পড়ে একটু সামনে, সে নিজেকে কোনো ক্রমে রক্ষা করলো আর কি, মাথাটা এইদিকে সরায় কোনো ক্রমে রক্ষা করলো। তাহলে আমটা এই জায়গায় পড়ে গেল। তাহলে বলো তো দেখি, এই যে আমটার গতি সোজা নিচের দিকে ছিল না? আমটার গতি অলওয়েজ কি একদিকে ছিল না? বলো তো দেখি ভাইয়া। তাহলে এই যে সকল বস্তুর গতি জাস্ট একদিকে, সেই গতিকে আমরা বলবো একমাত্রিক গতি। তাহলে এরকম একমাত্রিক গতি কি হতে পারে? পরন্ত বস্তুর গতি একমাত্রিক গতি। পরন্ত বস্তুর গতি এটা কয়মাত্রিক গতি হবে? একমাত্রিক গতি। তুমি ধরো বুলেট চিন্তা করো, ডিস্কাও খুব একদম গতিতে চালাচ্ছ, ডিস্কাও করে বুলেট মারলা, দূরত্বটা যদি কম হয় তাহলে বুলেটটা সোজা একদিকে চলবে। তাহলে বুলেটের গতি একমাত্রিক গতি কম দূরত্বের ক্ষেত্রে, অনেক বেশি দূরত্ব হলে শেষের দিকে দ্বিমাত্রিক হবে, আমরা ওই আলোচনায় যাচ্ছি না। অথবা তোমার এই জায়গায় তুমি কি চালাচ্ছ? বাস কোনো ক্রমে তুমি দিক চেঞ্জ করতেছো না, রাস্তা সোজা, তাহলে তখনই আমরা ওই বাসের গতিকে কয়মাত্রিক গতি বলবো? একমাত্রিক গতি। তাহলে এটা হচ্ছে একমাত্রিক গতি। তো তোমার প্রিয়তমা এখানে দাঁড়ানো অবস্থায় ছিল, তুমি চলে গেছো মন খারাপ। আরেক দিকে তোমার তার মাথার উপরে প্রায় একটা আম পড়তে গেছিল, একটা মনে করো কাঁচা আম, এই কারণেও মন খারাপ। হঠাৎ সময় তো সে দেখতেছে যে হচ্ছে যেহেতু মাটির মধ্যে দাঁড়ায় আছে, পিপিলিকা দল বল ছাড়িয়ে একা, তাই না? এই কতগুলা পিপিলিকা এইরকম একটা তলের মধ্যে এরকম করে হাঁটতে 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 তোমার প্রিয়তমার পায়ে এসে কুটুস করে কামড় দিল। এই যে প্রিয়তমার পায়ে এসে কুটুস করে কামড় দিল, এই পিপিলিকার গতি যদি আমি চিন্তা করি, দেখো পিপিলিকার গতি এই দিক বরাবর, ধরো পিপিলিকার অবস্থান এখানে, এই দিক বরাবরও আছে, আবার এই দিক বরাবরও আছে, এক্স অক্ষ বরাবরও আছে, ওয়াই অক্ষ বরাবরও আছে। অর্থাৎ পিপিলিকা কিন্তু এই তলে দুই দিক বরাবর গতিশীল হচ্ছে। মানে তার গতি বর্ণনা করার জন্য
এক্স অক্ষও লাগতেছে, ওয়াই অক্ষও লাগতেছে। তাহলে এই পিপিলিকার গতি কয় মাত্রিক গতি হবে বলো ভাইয়া? যেহেতু গতি দুই দিকে, এই কারণে পিপিলিকার গতি হবে দ্বিমাত্রিক গতি। যে তোমার এটা হলো প্রিয়তমা, তো তুমি প্রিয়তমা থেকে দূরে সরে চলে যাচ্ছ, ভর্তি কোচিং করার জন্য শহরের দিকে যাচ্ছ। প্রিয়তমার মন এমনিতেই খারাপ, তার উপর তার মাথার উপরে কি গাছ থেকে আম পড়লো, সে কোনো ক্রমে আম থেকে নিজেকে বাঁচাইছে, ঠিক আছে, প্রায় পায়ের মধ্যে পড়ে গেছিল। তো এই আমের গতিটা কয় মাত্রিক ছিল? আমের গতিটা জাস্ট একদিকে ছিল, জাস্ট একদিকে। তাহলে এই যে পরন্ত বস্তুর গতি একমাত্রিক। সোজা সড়কে সাইকেলের গতি, যে তুমি কি একদম সোজা, ধরো যে হচ্ছে ওই যে সার্কাসের প্লেয়াররা সাইকেল চালায় রশির উপর দিয়ে, তাহলে রশির উপর দিয়ে যখন সাইকেল চালাচ্ছে তখন এই যে সাইকেলটা জাস্ট একদিকে যাচ্ছে, তাহলে এই জায়গায় সোজা সড়কে সাইকেলের গতি এগুলো একমাত্রিক গতি হবে। কিন্তু প্রিয়তমা এইদিকে দাঁড়াইছিল, এখানে দাঁড়াইছিল, এখন একটা পিপিলিকা কিভাবে চলে? পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও বলে শুনি। তাহলে পিপিলিকা এইদিকে এরকম এরকম দলবল করে এসে প্রিয়তমার পায়ে কুট্টুস করে কামড় দিল। তাহলে এই যে কামড়টা দিল, পিপিলিকার গতি বর্ণনা করার জন্য পিপিলিকা কয় দিক ছোটাছুটি করতেছিল? দুই দিক। দেখো এই জায়গায় পিপিলিকার অবস্থান বোঝানোর জন্য আমাকে একদিকে লাগতেছে যে এক্স অক্ষ বরাবর কোন দিকে, আবার ওয়াই অক্ষ বরাবর কত দূরে, অর্থাৎ পিপিলিকার গতি বিবেচনা করার জন্য আমার দুইটা অক্ষ লাগতেছে, একটা হলো এক্স অক্ষ বা আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। অর্থাৎ পিপিলিকার গতি এখানে হচ্ছে দুই দিকে, এই কারণে পিপিলিকার গতিকে আমরা বলবো দ্বিমাত্রিক গতি। অনুরূপভাবে তার মানে যে সকল বস্তুর গতি বিবেচনা করার জন্য দুই দিকে গতি প্রয়োজন সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। এখন পিপিলিকার মন অনেক, তোমার প্রিয়তমার মন অনেক কারণে খারাপ হয়ে গেল। একদিকে বস্তু মাথায় পড়লো, অন্যদিকে পিপিলিকা এসে কামড় দিল। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল? হঠাৎ করে তোমার প্রিয়তমা দেখলো যে হচ্ছে তার সামন দিয়ে একটা প্রজাপতি উড়ে যাচ্ছে, এরকম করে একটা প্রজাপতি উড়ে যাচ্ছে, অনেক সুন্দর প্রজাপতি, যেটা দেখে তোমার প্রিয়তমার মনটা অনেক ভালো হয়ে গেল, হা হা হা, সে মনের অজান্তেই হেসে উঠলো। তো এই জায়গায় এই প্রজাপতির গতিটা, এই প্রজাপতির গতি বর্ণনা করার জন্য দেখো তোমার কয়টা দিক লাগতেছে। সে ধরো প্রজাপতিটা এই অবস্থান আছে, এটা হচ্ছে প্রজাপতির অবস্থান, তাহলে এই দিকে হলো এক্স অক্ষ, এই দিকে হলো ওয়াই অক্ষ, আবার এই দিকে হলো জেড অক্ষ। অর্থাৎ প্রজাপতির গতি বর্ণনা করার জন্য তোমার তিনটা অক্ষ লাগতেছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তার মানে এই প্রজাপতির গতিটা কয় মাত্রিক গতি হবে? প্রজাপতির গতিটা হবে ত্রিমাত্রিক গতি। তাহলে প্রজাপতির গতি ত্রিমাত্রিক গতি। এবার আমি তোমাকে বেশ কিছু এক্সাম্পল দিই, যে তোমাকে বলতে হবে যে ভাইয়া এই গতিটা একমাত্রিক, দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক। ধরো এটা একটা ফুটবল মাঠ, মানে ফুটবল মাঠ, তুমি মাঠের মধ্যে একটা ফুটবল গড়ায়া কিক করলা, তাহলে ফুটবল যেদিকে যাক সেটা এক্স অক্ষ বরাবর কত দূর গেল, ওয়াই অক্ষ বরাবর কত দূর গেল, এই দুইটা দিয়ে কিন্তু আমরা ফুটবলের গতি পরিমাপ করতে পারবো। তাহলে এই ফুটবলের গতি যখন আমি মাঠের মধ্যে গড়ায়া মারবো তখন এটা কয় মাত্রিক হবে? দ্বিমাত্রিক। কিন্তু আমি একটা ফুটবলকে কি করলাম? শূন্যে ভাসায়, অর্থাৎ উপরের দিকে আমি কিক করলাম, ফ্রি কিক উপরের দিকে, তাহলে এই ফুটবল কিন্তু এক্স অক্ষের মধ্যে এরকম করে নড়াচড়া করতে পারে। ফুটবল যখন শূন্যে ভাসে তখন কিন্তু তার গতির দিক পরিবর্তন হয়, অর্থাৎ তখন তার গতিটা হয়ে যায় কয় মাত্রিক? ত্রিমাত্রিক। কিন্তু তোমার এই ফুটবলের গতি ত্রিমাত্রিক হলো, কিন্তু আমি এবার আরেকটা জিনিস বলবো। ধরো তুমি একটা বস্তুকে ঢিল নিক্ষেপ করবা, এখন তুমি একটা বস্তুকে কি করবা? তুমি উপরের দিকে নিক্ষেপ করবা, কিন্তু ঢিল নিক্ষেপ করবা। ঢিলের কিন্তু শূন্য মাধ্যমে গতির এদিক সেদিক হয় না, তাহলে ঢিলের গতিটা কয় মাত্রিক হবে? দ্বিমাত্রিক হবে। কিন্তু ফুটবল যখন শূন্যে ভাসে তখন কিন্তু তার কি হয়? তো এই ঢিলের গতিটা আমরা কি চিন্তা করতে পারি? এই দিক বরাবর গতিটা হচ্ছে এক্স অক্ষ, আর এই দিক বরাবর গতিটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে আমরা ঢিলের গতি পরিমাপ করতেছি, কিন্তু ফুটবলটা কি করতেছে? সোজা যাচ্ছে না, এই দিকে আবার সে ভাসাভাসি করতেছে। তার মানে ওই জায়গায় ফুটবলের গতি পরিমাপ করার জন্য তোমার তিনটা অক্ষ লাগবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে শূন্যে নিক্ষিপ্ত ফুটবল হবে দ্বিমাত্রিক, কিন্তু শূন্যে নিক্ষিপ্ত ঢিল হবে দ্বিমাত্রিক। ঠিক আছে, ফুটবলটা হবে ত্রিমাত্রিক, কিন্তু ঢিলটা কয় মাত্রিক হবে? দ্বিমাত্রিক হবে। সবাই ব্যাপারটা ফিল করতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, যে কোনটা একমাত্রিক বস্তু, কোনটা একমাত্রিক গতি, কোনটা দ্বিমাত্রিক গতি, কোনটা ত্রিমাত্রিক গতি। সবাই ব্যাপারটা ফিল করতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। এবার
আমরা গতি নিয়ে কথা বললাম, এবার আমরা বস্তু নিয়ে কথা বলবো। যে ধরো আমার এটা একটা চার্জার চিন্তা করো, এই চার্জারটা একদম সোজা বা একটা সুতা, এটার শুধুমাত্র এক দিক আছে, তাহলে এটা হচ্ছে একমাত্রিক বস্তু, একমাত্রিক বস্তু। এবার আমি যদি এই খাতার পাতাটা চিন্তা করি, এই খাতার পাতাটা চিন্তা করি, তাহলে দেখো তার যেমন দৈর্ঘ্য আছে, তার যেমন দৈর্ঘ্য আছে, আবার তেমন প্রস্থ আছে, একটা খাতার পাতা। তাহলে এটা কয় মাত্রিক বস্তু হবে? দ্বিমাত্রিক বস্তু হবে। কিন্তু আমি যদি বলি এই খাতাটা কয় মাত্রিক বস্তু, এই খাতাটা হচ্ছে, এই জায়গায় খেয়াল করো, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দ্বিমাত্রিক, আবার সাথে সাথে উচ্চতাও আছে, উচ্চতা আছে, এই যে উচ্চতা আছে। তাহলে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সেগুলো হবে ত্রিমাত্রিক বস্তু। তার মানে সরু সুতা একমাত্রিক, সরু দণ্ড মানে একদম চিকন দণ্ড একমাত্রিক। বাট এই জায়গায় যে কোনো একটা আয়তাকার বস্তু দ্বিমাত্রিক হবে, দৈর্ঘ্য হবে, প্রস্থ হবে। কিন্তু আয়তাকার ঘনবস্তু, অর্থাৎ এই জায়গায় ঘনবস্তু যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সেগুলো হলো ত্রিমাত্রিক বস্তু। এগুলার উদাহরণ মুখস্থ করা কিছু নাই, এগুলা জাস্ট ফিল করতে হয়। সবাই একমাত্রিক বস্তু, দ্বিমাত্রিক বস্তু, ত্রিমাত্রিক বস্তু বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। এবার আমরা আরেকটা জিনিস পড়ব, সেটা হলো জড় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা কি এটা আমরা শুরুতেই পড়ছিলাম, এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। কি এখন কাজটা করি, খেয়াল করো, জড় প্রসঙ্গ কাঠামো, এই ব্যাপারটা আসলে কি? জড় প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে সেই প্রসঙ্গ কাঠামো যেখানে নিউটনের গতির জড়তার সূত্র প্রযোজ্য হয়। কেউ কি বলতে পারবে যে নিউটনের গতির জড়তার সূত্র কোনটা? নিউটনের গতির জড়তার সূত্র একটু আইডিয়া করো তো দেখি ভাইয়া, যে নিউটনের গতির জড়তার সূত্র, কোন সূত্রটাকে নিউটনের গতির জড়তার সূত্র বলা হয়? সবাই একটু আইডিয়া করো যে কোন সূত্রটাকে নিউটনের গতির জড়তার সূত্র বলা হয়। হ্যাঁ, তার মানে যে সকল প্রসঙ্গ কাঠামোয় নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হয় তাদেরকে আমরা বলি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গায় কোন জায়গায় নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হয়? দুইটা ক্ষেত্রে, যখন দুইটা প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে স্থির হয়, অথবা পরস্পরের সাপেক্ষে সমবেগে গতিশীল হয়। খুব ভালো করে বুঝিও, পরস্পরের সাপেক্ষে যদি স্থির হয় অথবা পরস্পরের সাপেক্ষে যদি সমবেগে গতিশীল হয়, তখন ওই প্রসঙ্গ কাঠামোটাকে আমি জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারি, কারণ সেক্ষেত্রে নিউটনের গতির প্রথম সূত্রটা প্রযোজ্য হয়। আসলে যে শুধুমাত্র নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হয় ব্যাপারটা তা না, দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র যে প্রযোজ্য হবে না ব্যাপারটা তা না। এখানে জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, সবগুলা সূত্রই প্রযোজ্য। এবার আমরা জড় প্রসঙ্গ কাঠামোটা বুঝে ফেললাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই জায়গায় আমি জড় প্রসঙ্গ কাঠামোটা একটু ফিল করার চেষ্টা করি যে জড় প্রসঙ্গ কাঠামোটা আসলে কি জিনিস। এই জায়গায় ধরো কন্ডিশনটা কি, দুইটা প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে স্থির হওয়া লাগবে অথবা সমবেগে গতিশীল হওয়া লাগবে। আমাদের এইটা ছিল একটা গাছ, তাই না? এখানে তোমার প্রিয়তমা দাঁড়ানো ছিল। এখন এই প্রিয়তমা আর তুমি প্রথমে পরস্পর কি অবস্থায় ছিলে? তুমিও দাঁড়িয়েছিলে, তোমার প্রিয়তমাও তোমার সামনে দাঁড়ানো ছিল। তুমি চলে যাবে এই কারণে প্রিয়তমার মন খারাপ ছিল, কিন্তু দুইজনের সাপেক্ষে কোন অবস্থায় আছো? স্থির অবস্থায় আছো। তাহলে এবার তুমি আর তোমার প্রিয়তমা পরস্পরের সাপেক্ষে স্থির। তাহলে পরস্পরের সাপেক্ষে স্থির থাকলে আমরা কি প্রসঙ্গ কাঠামো বলবো? জড় প্রসঙ্গ কাঠামো বলবো। তো দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে তুমি এই জায়গায় বাসের মধ্য করে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে এখানে এই যে তুমি ইউ বাসের মধ্যে থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে
তোমার প্রিয়তমার সাপেক্ষে তুমি কয় মিটার পার সেকেন্ড বেগে গতিশীল? 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এবং এটা কেমন বেগে গতিশীল বলো তো দেখি? সম বেগে গতিশীল। তাহলে দুইটা বস্তু যখন পরস্পরের সাপেক্ষে সমবেগে গতিশীল হয় তখনও তাদেরকে আমরা কি প্রসঙ্গ কাঠামো বলি? জড় প্রসঙ্গ কাঠামো বলি। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু তুমি আর তোমার প্রিয়তমা পরস্পরের সাপেক্ষে জড় প্রসঙ্গ কাঠামো। ব্যাপারটা ফিল করতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। এখন তোমার প্রিয়তমা এখানে দাঁড়ায় আছে, তুমি বাসের মধ্যে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হচ্ছ। তা তোমার সাপেক্ষে, তোমার প্রিয়তমার সাপেক্ষে তুমি অলওয়েজ 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, যেটা একটা ধ্রুব বেগ। তাহলে তুমি আর তোমার প্রিয়তমা পরস্পরের সাপেক্ষে জড় প্রসঙ্গ কাঠামো। কিন্তু ঘটনা কি হইলো? তোমার প্রিয়তমার মন অনেক খারাপ, তাই না? সে আর স্থির থাকতে পারলো না। তো তোমার প্রিয়তমা তখন একটা সিএনজিতে উঠলো। সে সিএনজিতে উঠে 5 মিটার পার সেকেন্ড বেগে যাওয়া শুরু করলো। তাহলে এটা হচ্ছে প্রিয়তমা। তাহলে প্রিয়তমা 5 মিটার পার সেকেন্ড বেগে যাওয়া শুরু করলো, কিন্তু তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে অলওয়েজ তোমার গতি প্রিয়তমার কাছে কত মনে হবে? তোমার গতি এবার প্রিয়তমার কাছে মনে হবে 5 মিটার পার সেকেন্ড, কারণ তোমার প্রিয়তমার বেগ 5 মিটার পার সেকেন্ড, তোমার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গায় তোমার গতি তোমার প্রিয়তমার কাছে কয় মিটার পার সেকেন্ড মনে হবে? 5 মিটার পার সেকেন্ড। এখনো কিন্তু দুইজনের সাপেক্ষে সমবেগে গতিশীল। তাহলে এখনো আমরা পরস্পরকে জড় প্রসঙ্গ কাঠামো বলবো। খুব ভালো করে বুঝিও, এখনো আমরা পরস্পরের সাপেক্ষে জড় প্রসঙ্গ কাঠামো বলবো। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়, তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এখনো কিন্তু তোমার প্রিয়তমা কি কখনো তোমাকে ধরে ফেলতে পারবে? আমাকে একটু বলো, এখনো কি তোমার প্রিয়তমা তোমাকে কখনো ধরে ফেলতে পারবে কিনা এটা আমাকে বলো। তুমি যাচ্ছ 10 মিটার পার সেকেন্ড বেগে, তোমার প্রিয়তমা যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে তোমার প্রিয়তমা এই অবস্থায় কখনো তোমাকে ধরে ফেলতে পারবে না। কিন্তু ঘটনাটা কি ঘটলো দেখো, ঘটনাটা যদি এরকম ঘটে যে এই জায়গায় তোমার প্রিয়তমা 5 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে গতিশীল। তাহলে প্রিয়তমা এবার কি করতেছে? তাহলে এখানে ধরো প্রিয়তমা এমন একটা গাড়িতে উঠছে, সে 5 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে গতিশীল। এবার তুমি কিভাবে চলতেছো? তুমি 10 মিটার পার সেকেন্ড সমবেগেই চলতেছো। তাহলে এবার খেয়াল করো, এর বেগ আস্তে আস্তে বাড়বে। শুরুতে তো প্রিয়তমার বেগ 0, তোমার বেগ 10। তা তোমার প্রিয়তমা মনে করবে তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই বেগ বাড়তে থাকবে। তাহলে বলো তো দেখি, এই বেগ যখন আস্তে আস্তে বাড়তে একটা পর্যায়ে এই প্রিয়তমার বেগ 10 মিটার পার সেকেন্ডের চাইতেও বেশি হয়ে যাবে। তো 10 মিটার পার সেকেন্ডের চাইতে যখন বেশি হয়ে যাবে, একটা পর্যায়ে তোমার প্রিয়তমা তোমাকে ধরে ফেলতে পারবে, এবং প্রিয়তমা যদি আরো চলে সে অনেক আগায়া যাবে। তাহলে বলো এবার কি তোমার প্রিয়তমা আর তোমার মধ্যে কি সমবেগ বজায় থাকবে না সমবেগ বজায় থাকবে না? একটু আমাকে উত্তর বলো তো দেখি। এই অবস্থায় তোমাদের মধ্যে সমবেগ বজায় থাকবে না সমবেগ বজায় থাকবে না? সবাই বলো যে এবার কিন্তু সমবেগ বজায় থাকবে না। যেহেতু সমবেগ বজায় থাকবে না, তার মানে এটা জড় প্রসঙ্গ কাঠামো হবে না, অর্থাৎ ত্বরিত কাঠামো কখনো জড় প্রসঙ্গ কাঠামো নয়। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো নয়, আমরা জাস্ট ফিল করার জন্য ব্যাপারগুলো বলতেছি, জড় প্রসঙ্গ কাঠামো নয়। এবার তোমার প্রিয়তমা স্থির অবস্থায় আছে, এই জায়গায় প্রিয়তমা গাছের মধ্যে স্থির অবস্থায় আছে। তো তুমি বাসের মধ্যে গতিশীল, ঠিক আছে, এটা তোমার বাস যেটা 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। কিন্তু মজার ব্যাপার, তুমি তোমার প্রিয়তমার মায়া কাটাইতে পারতেছো না, তো সুতরাং তুমি কি করলা? তোমার প্রিয়তমাকে কেন্দ্র করে 10 মিটার পার সেকেন্ড বেগেই, মানে 10 মিটার পার সেকেন্ড বেগেই ঘুরতেছো। তোমার প্রিয়তমা এখানে স্থির অবস্থায় আছে, তুমি কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগে বৃত্তাকার পথে ঘুরতেছো, তার মায়া তুমি ত্যাগ করতে পারতেছো না, সে কেন্দ্রে আছে। তুমি একটু দূরে দিয়ে মায়া ভরা চোখে তাকে দেখতেছো। হয়তো তোমার প্রিয়তমা তোমাকে খেয়াল করতেছে না, কিন্তু তুমি 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে এভাবে ঘুরতেছো। তাহলে বলো তো দেখি, এখন তোমরা পরস্পরের সাপেক্ষে জড় প্রসঙ্গ কাঠামো না জড় প্রসঙ্গ কাঠামো নও? একটু আমাকে বলো, এখন তোমরা পরস্পরের সাপেক্ষে জড় প্রসঙ্গ কাঠামো না জড় প্রসঙ্গ কাঠামো নয়? একটু সবাই
উত্তর করতে থাকো, ক্লাসটা কেমন ফিল করতেছো জানাও, এবং আমরা ক্লাসের আসল ফিলিংসে কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। বন্ধুদের মেনশন করতে থাকো, আমরা সবাই একসাথে মজা করে ক্লাস করবো ইনশাল্লাহ। এখানে হাসিবুল বলছে যে জড় প্রসঙ্গ কাঠামো, একটু ফিল করে বলতে হবে। জড় প্রসঙ্গ কাঠামো হইতে গেলে অবশ্যই দুইটা কন্ডিশন থাকা লাগবে। একটা হলো হয় পরস্পর পরস্পরের সাপেক্ষে স্থির, অথবা পরস্পর পরস্পরের সাপেক্ষে সমবেগে গতিশীল হওয়া লাগবে। দুইটা কন্ডিশন হওয়া লাগবে। তাহলে বলো, এবার তোমার প্রিয়তম স্থির অবস্থায় আছে, তুমি তাকে কেন্দ্র করে 10 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছো। তাহলে এখন তোমরা পরস্পর পরস্পরের সাপেক্ষে জড় প্রসঙ্গ কাঠামো না জড় প্রসঙ্গ কাঠামো নও। তো ম্যাক্সিমাম আনসার করছো যে এটা জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এবার আমরা একটু ফিল করার চেষ্টা করি। যে আসলে জড় প্রসঙ্গ কাঠামো হবে কিনা। দেখো, আমরা জানি, সবাই একটু লিখে নাও, যে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল হলে যে কোনো মুহূর্তে বেগ হচ্ছে স্পর্শক বরাবর, বেগের দিক স্পর্শক বরাবর। সবাই একটু লেখো যে বক্রপথে যখন কোনো কিছু ঘোরে তখন তার গতির দিক হলো স্পর্শক বরাবর। তাহলে এই জায়গায় বেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, দিক হচ্ছে স্পর্শক বরাবর। এই জায়গায় বেগের মান 10 মিটার পার সেকেন্ড, কিন্তু দিক হলো স্পর্শক বরাবর। এখানেও বেগের মান 10 মিটার পার সেকেন্ড, মানে দ্রুতি হলো 10 মিটার পার সেকেন্ড, দিক হচ্ছে স্পর্শক বরাবর। তাহলে আমরা দেখলাম বেগের মান সেম থাকলেও দিক কিন্তু সবসময় পরিবর্তিত হয়, প্রতি মুহূর্তে দিক পরিবর্তিত হচ্ছে। তার মানে বৃত্তপথে কখনোই সমবেগে ঘোরা সম্ভব নয়, কারণ বেগের মানও যদিও সেম থাকে, দিক কন্টিনিউয়াস পরিবর্তন হয়। এ কারণে বৃত্তপথে কখনোই সমবেগে ঘোরা সম্ভব নয়, বৃত্তপথে সমদ্রুতিতে ঘোরা সম্ভব। ব্যাপারটা ফিল করতে পারছো কিনা, যে এখানে মান সমান থাকলেও দিক কন্টিনিউয়াস কি হচ্ছে, বেগের দিক কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। এ কারণে বৃত্তপথে সমবেগে ঘোরা সম্ভব নয়। বৃত্তপথে তাহলে ঘুরলেও কিভাবে ঘোরা সম্ভব, সমদ্রুতিতে ঘোরা সম্ভব। তার মানে যেহেতু এখানে সমবেগ বজায় থাকতেছে না, মান সমান হলেও দিক কন্টিনিউয়াস পরিবর্তন হচ্ছে, তার মানে আমি এক্ষেত্রে কিন্তু তোমার প্রিয়তমা আর তুমি পরস্পর সমবেগে গতিশীল কাঠামো না, কারণ দিকের মান পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারবো না। সবাই ব্যাপারটা ফিল করতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। যেহেতু এখানে সমবেগ বজায় রাখাটা সম্ভব হচ্ছে না, তার মানে এই জায়গায় তুমি আর তোমার প্রিয়তমা অবশ্যই জড় প্রসঙ্গ কাঠামো হবা না। সহজ কথায়, কোনো ঘূর্ণনরত বস্তু বা ত্বরিত কাঠামো, এই জায়গায় যেমন তোমার প্রিয়তমা ত্বরণে চলতেছিল, তাহলে ঘূর্ণনরত বস্তু বা ত্বরিত কোনো কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো হবে না। এটা একটু খাতায় লিখে নাও। ঘূর্ণায়মান কোনো কিছু বা ত্বরিত কোনো বস্তু, ত্বরিত মানে যার ত্বরণ আছে, ত্বরিত কোনো বস্তু মানে যার ত্বরণ আছে, এবং ঘূর্ণায়মান বস্তু কখনো জড় প্রসঙ্গ কাঠামো হতে পারে না। যে আমরা দেখতেছি যে এখানে কি বেগের দিক কন্টিনিউয়াস পরিবর্তন হচ্ছে। তা দিক যদি পরিবর্তন হয় তাহলে তো আমরা সমবেগ বলতে পারবো না। সমবেগ কখন? সমবেগ তখনই হবে যখন মানও ঠিক থাকবে, দিকও ঠিক থাকবে। মানও সমান, দিকও একই। মান আর দিক যখন সমান হয় তখন আমরা সেটাকে বলি সমবেগ। তাহলে এখানে মান সমান থাকলেও দিক কি না, দিক সমান না, দিক কন্টিনিউয়াস পরিবর্তিত হচ্ছে। তার মানে এক্ষেত্রে আমার বৃত্তপথে ঘূর্ণায়মান কোনো বস্তুকে আমরা কখনো সমবেগ বলতে পারবো না। আমি কি বলতে পারবো? সমদ্রুতি বলতে পারবো। অর্থাৎ এখানে সমদ্রুতিতে ঘোরা সম্ভব, কিন্তু সমবেগে ঘোরা সম্ভব না, কারণ দিক কন্টিনিউয়াস পরিবর্তিত হচ্ছে। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আরেকটা প্রশ্নের উত্তর দিতে চাই। এবার খেয়াল করো যে আমরা তোমাকে বলতেছি যে দুইটা টার্ম, একটা হচ্ছে সরণ, বেশ কয়েকটা টার্মের সাথে আমরা পরিচিত হব, তোমরা কি বলতে পারো যে কোনো ভেক্টর রাশির দিক কোন দিকে? ভেক্টর রাশির দিক কোন দিকে? দূরত্ব আর হচ্ছে সরণ। আমরা জানি এই দূরত্বটা হলো স্কেলার রাশি,
যার শুধুমাত্র মান আছে। এই দূরত্ব বলতে বোঝায় অতিক্রান্ত পথ, যে সে কতটুকু পথ অতিক্রম করে, অতিক্রান্ত পথ বা অতিক্রান্ত রাস্তা, যার শুধুমাত্র কি আছে, মান আছে, দূরত্বের কোনো দিক নাই। বাট একটু ফিল করতে হবে ব্যাপারগুলো। দেখো সরণ, সরণ ব্যাপারটা আসলে কি? সরণ ব্যাপারটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি মানে কি? যার মানও আছে, দিকও আছে। তাহলে এই যে সরণের দিক অলওয়েজ কি? সরণের দিক অলওয়েজ, যে কোনো ভেক্টর রাশির দিক অলওয়েজ আদি থেকে শেষ। যে কোনো ভেক্টর রাশির দিক অলওয়েজ আদি থেকে শেষ। তাহলে সরণের কখন পরিবর্তন হবে? যদি মানের পরিবর্তন হয়, অথবা যদি দিকের পরিবর্তন হয়, অথবা মান ও দিক উভয়ের পরিবর্তন হয়। তোমরা এগুলো ভেক্টর চ্যাপ্টারে পড়ছো যে ভেক্টর রাশির কখন পরিবর্তন হয়? মানের পরিবর্তন হলে, দিকের পরিবর্তন হলে, অথবা মান ও দিক উভয়ের পরিবর্তন হলে। আমরা এবার তোমার ধরো এটা তোমার বাসা, এটা অর্থ প্রিয়তমর বাসা, আর এটা প্রিয়তমার বাড়ি। হ্যাঁ, প্রিয়তম আর প্রিয়তমার বাড়ি। এই প্রিয়তমার বাড়ির একদম এই কোনায় এটা হচ্ছে তোমার প্রিয়তমার ঘর। তো এটা হচ্ছে তোমাদের এই দুইজনের বাসার সোজাসুজি রাস্তা। এখন তুমি কি করতেছো? তুমি তার সাথে দেখা করার জন্য একদম গ্রাম, এটা চারপাশে, এটা কিন্তু গ্রাম, তো গ্রামের বিভিন্ন আঁকা বাঁকা পথে দিয়ে ঘুরে এই জায়গায় তার সাথে প্রতিদিন এই পথে গিয়ে তার সাথে দেখা করো। এই রাস্তাটা হলো 10 মিটার, এই রাস্তাটা হলো 20 মিটার, এই রাস্তাটা হলো ধরো 15 মিটার, এই রাস্তাটা আবার 20 মিটার, এটা 50 মিটার, এটা আবার 10 মিটার। এটা তুমি ফিল করো ব্যাপারটা, যে এবং তোমার প্রিয়তম থেকে এই প্রিয়তমার বাসার সরল রৈখিক দূরত্বটা হচ্ছে এটা কত, 10 20 30 40 মিটার সাপোজ। তাহলে আমি যদি বলি তুমি প্রতিদিন যাও কোন পাশ দিয়ে, এ পাশ দিয়ে ঘুরে 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 এ পাশ দিয়ে যাও, রাস্তার বাড়ির সামনে না, পিছন দিয়ে গিয়ে তার সাথে দেখা করো। তাহলে আমি যদি বলি দূরত্ব কত, খুব ভালো করে বুঝিও দূরত্ব কত। দূরত্ব মানে হচ্ছে অতিক্রান্ত পথ, খুব ভালো করে বুঝিও, দূরত্ব মানে অতিক্রান্ত পথ। তাহলে আমার এখানে অতিক্রান্ত মোট পথ কত? অতিক্রান্ত মোট পথ হলো 10 মিটার, 20 মিটার 30 মিটার, 15 মিটার 45 মিটার, 20 65 মিটার, 65 আর 50 হলো 115, 115 আর 10 হলো 125। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 125 মিটার। বাট আমি যদি বলি এক্ষেত্রে সরণ কত, প্লিজ ভাইয়া, এক্ষেত্রে সরণ কত? এখন সরণ হবে কত? সরণ হলো ভেক্টর রাশি যার দিক অলওয়েজ আদি থেকে শেষ, যার দিক অলওয়েজ আদি থেকে শেষ। তাহলে শুরুতে ছিলা তোমার বাসায়, তারপর তুমি গেলা তোমার প্রিয়তমার বাসায়, বাকিরা অন্য সেন্সে নিজের মতো করে বানায় নিও, তোমার প্রিয়তমার বাসায়। তাহলে এটা হলো আদি, এটা হলো শেষ। তাহলে আদি থেকে শেষের দূরত্বটা কত আমাকে একটু বলো। তাহলে আদি থেকে শেষের দূরত্বের মানটাই হলো সরণ। তাহলে আমাকে একটু বলো সরণের মান কত হবে? তাহলে আমাকে একটু বলো যে এখানে সরণের মান কত হবে। সবাই একটু উত্তর করতে থাকো। মিরান বলছে 40, নুসরাত বলছে 40, দ্যাটস গ্রেট। বাকিরা একটু উত্তর করতে থাকো যে সরণ কয় মিটার হবে। সরণ হবে সবাই বলছো যে হ্যাঁ ঠিক আছে, সরণ হবে 40 মিটার। খুব ভালো করে বুঝিও, সরণ 40 মিটার। তো এতদিন তো তোমাদের অনেক বিরহ দেখাইলাম, ভর্তি প্রস্তুতির জন্য প্রিয়তম শহরে চলে গেছিল। তো যাই হোক, তারা চান্স পেয়ে গেছে, তোমরা মানে চান্স পেয়ে গেছে, এখন তাদের মধ্যে বিবাহ বন্ধন হয়ে গেছে। কিন্তু বিয়ে হয়ে গেলেও তাদের মধ্যে খুনসুটি চলে। একদিন প্রিয়তমা কি করলো, প্রিয়তমা মনে করো যে হচ্ছে রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেল, মানে প্রিয়তমার বাসায় চলে গেল, অর্থাৎ প্রিয়তমার বাসায় চলে গেছে। তখন তুমি কি করলা, এই জায়গায় শ্বশুর বাড়িতে গেলা, এস দূরত্ব অতিক্রম করে শ্বশুর বাড়িতে গেলা, আবার এস দূরত্ব অতিক্রম করে প্রিয়তমাকে সাথে নিয়ে নিজ বাড়িতে ফিরে আসলাম। তাহলে আমি যদি বলি যে এখানে দূরত্ব কত, সবাই আমাকে বলো যে দূরত্ব কত আর সরণ কত, একটু আমাকে বলতে হবে। দূরত্বের মান কত, সরণের মান কত, একটু ব্যাপারগুলো খুব ভালো করে ফিল করতে হবে। যে তুমি
তোমার প্রিয়তমা রাগ করে তোমার শ্বশুর বাড়িতে চলে গেছে, মানে তার বাসায় চলে গেছে। তো তুমি তার অভিমান ভাঙানোর জন্য তুমি এস দূরত্ব অতিক্রম করে শ্বশুর বাড়িতে চলে গেলা। তারপর আবার কি করলা, যে তার রাগ ভাঙাইছো, ভাঙানোর পরে আবার তাকে সাথে করে নিয়ে তোমার বাড়িতে চলে আসছো। তাহলে একটু আমাকে বলো দূরত্বের মান কত হবে? সবাই একটু আমাকে বলো। দূরত্ব মানে হচ্ছে অতিক্রান্ত পথ। খুব ভালো করে বুঝিও, দূরত্ব মানে অতিক্রান্ত পথ। তাহলে অতিক্রান্ত পথ কত হবে? তুমি যাওয়ার সময় এস পথ অতিক্রম করছো, আসার সময় এস পথ অতিক্রম করছো, তাহলে অতিক্রান্ত দূরত্বের মান হলো 2s। অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে তোমার 2s। আর সরণের মান কত? এভরিবডি সবাই একটু ফিল করে আনসার করার চেষ্টা করো যে এখানে সরণের মানটা কত হবে। সরণের মান কত হবে? তাহলে সরণের দিক কি? সরণ হলো অলওয়েজ আদি থেকে শেষ। খুব ভালো করে বুঝিও, সরণ হচ্ছে অলওয়েজ আদি থেকে শেষ। তাহলে আদি কোথায়? এটা। শেষও কোথায়? এখানে। তাহলে এখানকার থেকে এখানের দূরত্ব কত? এখানে থেকে এখানকার দূরত্ব হলো 0। তাহলে এখানে সরণের মান হলো 0। সরণের মান হচ্ছে 0। তো এবার তোমার প্রিয়তমা তুমি বাসায় নিয়ে আসছো, প্রিয়তমাকে তোমার বাসায় নিয়ে আসছো। তো এখনো তার মন 100% ভালো হয় নাই। তোমার মন এখনো তার মন প্রিয়তমার মন এখনো 100% ভালো হয় নাই। তো তোমার প্রিয়তমা কি করলো? তোমার প্রিয়তমা তোমাকে বললো যে তুমি আমাকে অনেক কষ্ট দিছো, তোমার একটা শাস্তি হওয়া প্রয়োজন। তো তুমি কি করো? আমি এখানে বসে আছি, চেয়ারের মধ্যে প্রিয়তমা বসে আছে, তুমি এই জায়গায় বৃত্তাকার পথে ঘুরতে থাকো। তাহলে এখান থেকে ধরো যে 5 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ, তো তোমাকে বললো যে তুমি কান ধরে বৃত্তাকার পথে ঘুরো। এখন তার মন তোমাকে ভাঙাতে হবে। তো তুমি কি করতেছো? এরকম করে কান ধরে তাকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছো। একবার ঘুরলা, সাপোজ একবার ঘুরছো, তাহলে এটা হলো 5 মিটার। তাহলে এবার আমি তোমাকে বলবো যে একবার তুমি যদি ঘোরো, অর্থাৎ এই বিন্দু থেকে যাত্রা শুরু করলা কান ধরে ঘুরে আবার এই বিন্দুতে চলে আসছো, তাহলে আমি তোমাকে বলবো যে এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে, সরণের মান কত হবে। সবাই আমাকে একটু বলো যে এখানে অতিক্রান্ত দূরত্ব কত, সরণ কত। সবাই একটু ফিল করে বলো যে তুমি তাকে কেন্দ্র করে এভাবে বৃত্তাকার পথে ঘুরতেছ, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্বের মান কত হবে, সরণের মান কত হবে, আমি সবার কাছে শুনতে চাই। তাহলে বলো যে এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে, সরণ কত হবে। তাহলে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব হলো মোট অতিক্রান্ত পথ। তাহলে মোট অতিক্রান্ত পথ হবে তোমার 2πr। 2πr তার মানে 2π ইন্টু আর এর মান কত, 5। তাহলে এটা হলো 5। কিন্তু সরণের মান কত হবে? সরণের মান হলো 0, কারণ আদি কোনটা? আদিও এই বিন্দু, শেষও কোনটা? এই বিন্দু। তার মানে বৃত্তাকার পথে ঘুরলে সরণের মান 0। বৃত্তাকার পথে ঘুরলে সরণের মান 0। এখন তুমি এই জায়গায় আমি যদি বলি কৃত কাজ কত, বৃত্তাকার পথে ঘুরলে কৃত কাজ কত হয়, আমরা জানি W = Fs। এখানে এস এর পরিচয়টা হলো সরণ। খুব ভালো করে বুঝিও, এস এর পরিচয় হলো সরণ। তাহলে বৃত্তাকার পথে ঘুরলে যেহেতু সরণের মান 0, তাই বৃত্তাকার পথে ঘুরলে কাজের পরিমাণও কত হবে? 0। বলের মান যাই হোক না কেন, সরণ যেহেতু 0, তাহলে কৃত কাজের পরিমাণও কত হবে বলো? 0। এটা আমরা যখন আরো কাজ ক্ষমতা শক্তি পড়ব তখন আরো ভালো করে ফিল করব, আরো ভালো করে ফিল করব। এবার আমরা দুইটা জিনিস সম্পর্কে পরিচিত হব, একটা হলো দ্রুতি, আরেকটা হচ্ছে বেগ। খুব ভালো করে বুঝিও, দ্রুতি আরেকটা হলো বেগ। এখন দ্রুতি মানে কি? দ্রুতি মানে হলো দ্রুত্ব ডিভাইডেড বাই সময়। দ্রুতি মানে দ্রুত্ব ডিভাইডেড বাই সময়, আর বেগ মানে সরণ ডিভাইডেড বাই সময়। খুব ভালো করে বুঝিও, এখানে সময় মানে কি? যেটা একটা স্কেলার রাশি, জাস্ট একটা মান দ্বারা ভাগ করা। তাহলে দ্রুতি হচ্ছে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর বেগ হচ্ছে 1 সেকেন্ডের সরণ। দ্রুতি হলো 1 সেকেন্ডের দূরত্ব, আর বেগ হচ্ছে 1 সেকেন্ডের সরণ। এখন আমার প্রশ্ন, এখানে দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। তাহলে দ্রুতিও কি রাশি? জাস্ট স্কেলার রাশি। তাহলে যার শুধুমাত্র কি আছে?
যার শুধুমাত্র মান আছে, কিন্তু বেগ কি রাশি, সরণ কি রাশি, ভেক্টর রাশি, তাহলে বেগও কি হবে, ভেক্টর রাশি হবে। তাহলে অবশ্যই তার মানও থাকবে, দিকও থাকবে। খুব ভালো করে বুঝিও, যার মানও থাকবে, দিকও থাকবে। এবার আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে চাই, একটা প্রশ্ন করতে চাই, যে ধরো এই যে তুমি এই জায়গায় আমি তোমাকে আরো একটা টার্মের সাথে পরিচয় করাই দেবো। এবার একটা হলো গড় দ্রুতি এবং আরেকটা টার্ম হচ্ছে গড় বেগ। তাহলে আমার প্রশ্ন বাবুরাগ, এই যে গড় দ্রুতিটা কি আর গড় বেগটা কি? গড় দ্রুতিটা হচ্ছে মোট দ্রুত ডিভাইডেড বাই মোট সময়। খুব ভালো করে বুঝিও, গড় দ্রুতি এটা হচ্ছে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আর গড় বেগ জিনিসটা কি? গড় বেগটা হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। দেখো আমরা যখন সংজ্ঞাগুলো ফিল করব তখন দেখবে তুমি খুব সহজেই যে কোনো প্রশ্নের কিন্তু উত্তর পেরে যাবে। আমাকে সংজ্ঞা ফিল করতে হবে। সবাই একটু সংজ্ঞাগুলো খুব ভালো করে ফিল করার চেষ্টা করো। আমরা এই প্রশ্নটাতে আবার যাব। এই প্রশ্নটা কি ছিল? তোমার প্রিয়তমা তোমার সাথে রাগ করছে। খুব ভালো করে বুঝিও, তোমার প্রিয়তমা তোমার সাথে রাগ করে প্রিয়তমা তার বাবার বাসায় চলে গেছে। বাবার বাসায় চলে গেছে, তাহলে তোমার কি করতে হবে? তার অভিমান ভাঙাতে হবে। তাহলে অভিমান ভাঙানোর জন্য তুমি ইউ বেগে শ্বশুর বাড়িতে গেলা। অভিমান ভাঙানোর জন্য তুমি ইউ বেগে শ্বশুর বাড়িতে গিয়ে তার অভিমান ভাঙালা। অভিমান ভাঙানোর পর তাকে বললা যে বাবু রাগ করে না, চলো আমরা আমাদের বাসায় যাই। তো তাকে তুমি সাথে নিয়ে ভি বেগে নিজ বাড়িতে ফিরে আসলা। তার মানে প্রিয়তমা তোমার সাথে অভিমান করছে, অভিমান করে সে শ্বশুর বাড়িতে চলে গেছে, মানে তার বাসায় চলে গেছে। তুমি তাকে নিয়ে আসার জন্য ইউ বেগে রওনা দিলা। ইউ বেগে রওনা দিয়ে তার বাসায় গেলা। যাওয়ার পরে তাকে অনেক ভালো করে বুঝাইলা যে রাগ করতে হয় না, আমাদের বাসায় চলো যাই। তখন তাকে তুমি সাথে নিয়ে ভি বেগে আবার নিজ বাড়িতে ফিরে আসলা। তো আমার প্রশ্ন, এই ক্ষেত্রে গড় দ্রুতি কত? গড় দ্রুতি কত আর হচ্ছে গড় বেগ কত? দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুইটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো আমি গড় বেগের উত্তরটা আগেই তোমার কাছে চাবো, যে এখানে গড় বেগ কত। সবাই একটু বলো তো দেখি, গড় বেগ কত হবে? একটু আইডিয়া করো, গড় বেগ কত হবে? একটু আইডিয়া করো। সবাই আমাকে বলো যে গড় বেগ কত। এটা আমাকে একটু বলো যে এখানে গড় বেগ কত হবে। তো এই জায়গায় আমি তোমাদেরকে কিছু ব্যাপারে সতর্ক করে দেই। আমি দেখতেছি যে ইদানিং অনেক ইউটিউব চ্যানেলে তো এখানে এই প্রশ্নটা দিয়ে বলছে যে এটার গড় বেগ হবে, এটার জন্য তারা একটা শর্টকাট দিছে, যেটা একটা ভুল। তাদের শর্টকাটটা হচ্ছে এরকম, 2uv ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। আমি দেখতেছি বিভিন্ন জায়গায় যে শর্টকাট শেখানোর নামে তোমাদেরকে ভুল শেখানো হচ্ছে, যে তারা বলতেছে এখানে গড় বেগ নাকি 2uv ডিভাইডেড বাই ইউ প্লাস ভি হবে। এগুলা ভাইয়া শিখিও না, এগুলা ভুল। হ্যাঁ, তো এখানে তোমরা কিন্তু সবাই ফিল করতে পারছো যে এখানে গড় বেগের মান হবে 0। গড় বেগের মান হবে 0, ঠিক আছে? এটা এবং খুব বড় করে বলতেছে এটা শর্টকাট, তাই ভুল। মানে আনসারটাই ভুল, যে ব্যাপারটা ওইটা যে শুধু ওই লজিকটা ভুল তা না, আনসারটাই ভুল। এবার আমরা যে কাজটা করব, গড় দ্রুতি বের করার চেষ্টা করব। তাহলে গড় দ্রুতি বের করার জন্য, যেহেতু এখানে গড় বেগের ক্ষেত্রে সরণের মান 0, তাহলে সময়ের মান যাই হোক না কেন এটা ফ্যাক্ট না, তাহলে মোট মানটা কত হয়ে যাবে? 0। তাহলে গড় দ্রুতি মানে কি? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত? সবাই আমাকে বলো, মোট দূরত্ব কত? সবাই একটু আনসার বলার চেষ্টা করো। এখানে মোট দূরত্ব কত? তাহলে সবাই কিন্তু বুঝছো যে যাওয়ার সময় এস দূরত্ব অতিক্রম করছে, আসার সময় এস দূরত্ব অতিক্রম করছে। তাহলে মোট দূরত্ব হবে এস প্লাস এস, এইটা হবে মোট দূরত্ব। তাহলে আমি ধরলাম যাওয়ার সময় তার সময় লাগছে t1 সেকেন্ড এবং আসার সময় তার সময় লাগছে t2 সেকেন্ড। তাহলে আসার সময় তার সময় লাগছে হলো t2 সেকেন্ড। তাহলে আমরা জানি যখন কোনো বস্তু কেউ সমবেগে চলে তখন এস সমান হলো ভিটি। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারবো? এস সমান হলো ut1। তার মানে
t1 সমান তুমি পাইলা s ডিভাইডেড বাই ইউ। অনুরূপভাবে এখান থেকে তুমি লিখতে পারবা t2 সমান হবে s ডিভাইডেড বাই ভি। সবাই এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। যে আমরা জানি সমবেগে চলার ক্ষেত্রে s ইকুয়াল টু ভিটি। তো তুমি যাওয়ার ক্ষেত্রে ইউ বেগে যাচ্ছ এবং যাইতে তোমার সময় লাগছে হলো t1 সেকেন্ড, তাহলে ইউ t1। আর আসার ক্ষেত্রে তুমি এস সমান তাহলে আমরা কি বলতে পারবো ভি টি2, কারণ বেগের মান ভি আর সময়টা হলো টি2। তাহলে টি2 সমান আমি বলতে পারবো এস ডিভাইডেড বাই ভি। তাহলে আমাদের মোট সময় কত? যাওয়ার সময় হলো t1 আর আসার সময় হলো t2। তাহলে আমাদের মোট সময়টা হচ্ছে t1 প্লাস t2। সবাই ব্যাপারটা ফিল করতেছো কিনা আমাকে একটু জানাও যে আমাদের মোট সময়টা হচ্ছে t1 প্লাস t2। এখন আমরা এই জায়গায় ছোট্ট একটা ক্যালকুলেশন করব। তার মানে টুয়াইস এস ডিভাইডেড বাই t1 এর মান হচ্ছে s ডিভাইডেড বাই ইউ যোগ t2 এর মানটা হচ্ছে s ডিভাইডেড বাই ভি। তাহলে টুয়াইস এস ডিভাইডেড বাই s বাই ইউ ইনটু s বাই ভি। তাহলে আমি টুয়াইস এস, এখানে আমি s কমন নেব, 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। তাহলে ক্যালকুলেশন করলে s s কাটা, তাহলে আমি পাইলাম 2 ডিভাইডেড বাই 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। এখন এটা যদি আমি এখন লসাগু করি, লসাগু করলে আলটিমেট লাস্ট রেজাল্টটা হবে 2 ইউভি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। 2 ইউভি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। এই সেম অঙ্কটা থেকে আসলে তাদের যে শর্টকাটটা হচ্ছে এইটা। ওইটা আসলে গড় বেগ ছিল না, ওইটা হলো গড় দ্রুতি। আচ্ছা, গড় দ্রুতি মানলাম, কিন্তু এটা শেখা আরো বিপদ আছে। আরেকটা বিপদ কি দেখো, আরেকটা বিপদ, ধরো সাস্টে একটা প্রশ্ন আসছিল, এই প্রশ্নটাই সাস্টে আসছিল যেখানে আনসারটা দেয়া ছিল এই আকারে, তাহলে আমার কি এটা মুখস্থ করা কোনো দরকার আছে? আমি যদি একটু লজিকটা শিখি তাহলে কিন্তু আমি কোনো ক্ষেত্রেই ভুল করব না। আর এইভাবে তুমি যদি প্রত্যেকটা ক্ষেত্রের জন্য আলাদা আলাদা সূত্র শেখো তাহলে দেখবে যে তোমার অনেকগুলো সূত্র শেখা লাগতেছে। আমার তো সূত্র শেখার দরকার নাই, আমরা কি শিখবো? কনসেপ্ট শিখবো। সবাই ব্যাপারটা ফিল করছো কিনা এটা আমাকে একটু জানাও, যে সবার ব্যাপারটা ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও, যে এখানে গড় দ্রুতি বের করাটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। তাহলে আমরা দেখলাম যে এই ক্ষেত্রে গড় বেগ ছিল 0, গড় দ্রুতি বের হলো 2 ইউভি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। তার মানে গড় বেগ আর গড় দ্রুতি কিন্তু ভিন্ন। এখন গড় বেগ আর গড় দ্রুতি ভিন্ন নাও হতে পারে। আমরা আরেকটা ক্ষেত্র দেখি, দেখো আরেকটা ক্ষেত্র আমি চিন্তা করি যে এরকম যদি হয় ব্যাপারটা, যে ধরো এই জায়গায় এবারও এটা তুমি, এটা ইউ, এটা তোমার প্রিয়তমা তোমার সাথে রাগ করলো, তোমার প্রিয়তমা তোমার সাথে রাগ করে সে কি করলো, সে হেঁটে যাচ্ছে, ধরো কোনো কিছুতে চড়ে যাচ্ছে। তো তুমি কি করছো, সে তোমার সাথে রাগ করে যে কোনো একটা, যে ধরো বাসে উঠে বা সিএনজিতে উঠে বা পাঠাও, হ্যাঁ, আরেকজনের পিছে, তো পাঠাওয়ের হুন্ডাই করে সে রওনা দিছে। তো তোমার মন তো আর ঠিক নাই, তোমার মন তো আর আগের মতো নাই, ছটফট করতেছে। তো তুমি প্রথমে কি করলা, তুমি প্রথমে টি সেকেন্ড তুমি ইউ বেগে চললা, প্রথম টি সেকেন্ড তুমি ইউ বেগে চললা, ইউ বেগে চলে দেখলা যে হচ্ছে তাকে আসলে ধরা এই মুহূর্তে সম্ভব না, কারণ সে আরো বেশি বেগে চলতেছে, তাই না? তো ওই যে পাঠাওয়ের পিছনে একজন সুন্দরী ললনা বসছে, তাহলে যে পাঠাও ড্রাইভার তার রক্ত গরম হয়ে গেছে, সে খুব জোরে চালাচ্ছে। তো তুমি দেখতেছো যে ইউ বেগে চলে তাকে ধরা সম্ভব না। তো এই জায়গায় আসার পর তুমি এবার তোমার বেগ বাড়াই দিলা, বেগ বাড়াই দিয়ে তোমার বেগ করলা হলো ভি। তাহলে এই ভি বেগে তুমি আবার টি সময় চললা, তাহলে এই টি সময় চলার পরে একটা সময় যাওয়ার পর তুমি তোমার প্রিয়তমাকে ধরে ফেলছো। ব্যাপারটা ফিল করতে পারছো কিনা এটা আমাকে একটু বলো। অর্থাৎ দুইটা ক্ষেত্রে সময়ের মান টি, এই অংশ চলছো ইউ বেগে আর এই অংশ চলছে হলো ভি বেগে, কিন্তু এখানেও যে সময় চলছো এখানেও একই সময় চলছো। তো আমার প্রশ্ন, এখানে গড় বেগ কত, গড় দ্রুতি কত, গড় বেগ কত, গড় দ্রুতি কত, বলো তো দেখি তোমরা। এবার আমাকে বলো, এবার কি গড় বেগ আর গড় দ্রুতি একই মান পাওয়া যাবে না ভিন্ন মান পাওয়া যাবে? এটা একটু ফিল করে বলো তো দেখি। এখানে কি গড় বেগ আর গড় দ্রুতি
গড় বেগ আর গড় দ্রুতি একই মান পাওয়া যাবে না ভিন্ন মান পাওয়া যাবে, একটু বলো। সবাই একটু বলো যে এবার কি গড় বেগ আর গড় দ্রুতি কি সেম হবে না ডিফারেন্ট হবে? সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। ইয়েস, সবাই কিন্তু বুঝে গেছো যে এবার গড় বেগ আর গড় দ্রুতি একই হবে, কারণ এবার দ্রুতের মানও যা স্মরণের মানও তাই। দ্রুতের মানও যা স্মরণের মানও তাই, কারণ এই যে আদি থেকে শেষ। তাহলে আমরা খেয়াল করি প্রথম দূরত্ব কত? প্রথম দূরত্বটা হলো ইউটি, আর দ্বিতীয় দূরত্বটা কত? দ্বিতীয় দূরত্বটা হলো ভিটি, কারণ সমবেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস সমান হলো ভিটি। তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত সরণ কত? মোট অতিক্রান্ত সরণ হলো ইউটি মানে S1 প্লাস S2, S1 প্লাস S2। আর মোট সময় কত? টি প্লাস টি, টি প্লাস টি। তার মানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এটা হবে ইউটি প্লাস ভিটি ডিভাইডেড বাই 2t। তাহলে ক্যালকুলেশন করলে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। তো এটার জন্য তো এই ক্ষেত্রের জন্য নতুন করে একটা সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই। এরা অনেকে এই জিনিসগুলো তোমাকে আলাদা আলাদা ফর্মুলা দিয়ে শিখাচ্ছে। ভাই এগুলো তো একটু চিন্তা করলে বের করা যায়। এগুলোর জন্য কি তোমার আলাদা আলাদা ফর্মুলা শেখা দরকার? প্লিজ ভাই, আই এম হামলি রিকোয়েস্ট ইউ, প্লিজ এই সব শর্টকাট নামক বস্তু তুমি ভুলেও দেখিও না এবং তাদেরকে পরিহার করো প্লিজ। এই জায়গায় ফিজিক্স ফিল করার বিষয়, ফিজিক্স মুখস্থ করার বিষয় না। তুমি এমন একটা জিনিস শেখাচ্ছে যেটা প্রত্যেকটা যদি আগের লাইন দিয়ে অপশন দিয়ে দেয় তুমি আর উত্তর করতে পারবে না। তুমি ফিল করো, তোমার এখানে আলাদা আলাদা ভাবে সূত্র শেখার কোনো দরকার নাই প্লিজ। তাহলে গড় দ্রুতীয় কত হবে? গড় দ্রুতীয় হবে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। আমাদের মোটোটাই হচ্ছে এই কারণে ফিল ফিজিক্স লাভ ফিজিক্স, যে আমরা ফিজিক্স ফিল করব এবং যে একদম হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করব। আমরা এবার যে দ্রুতি আর বেগের যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটা বোঝার চেষ্টা করব এখন। চলো, যে আমরা ধরো বেগের ক্লাসিফিকেশন বুঝবো। বেগ আমার কয় প্রকার হবে? আমরা জানি বেগের দুইটা জিনিস আছে, একটা হলো মান আছে, আরেকটা হলো দিক আছে। তাহলে আমরা জানি যে কোনো কিছু সম অসম এই দুই ভাগে ভাগ করা যায়। তাহলে একটা হবে সমবেগ, আরেকটা হচ্ছে অসমবেগ। অসমবেগ, হ্যাঁ। যে সমবেগ কখন হবে? সমবেগ হতে গেলে এটার ক্রাইটেরিয়া, বেগের কয়টা ক্রাইটেরিয়া? যে কোনো ভেক্টর রাশি দুইটা ক্রাইটেরিয়া, একটা হলো মান আরেকটা হলো দিক। তার মানে সমবেগ হতে গেলে মান আর দিক দুটাই একই হইতে হবে, দুইটাই একই হইতে হবে। দুইটাই যখন একই হবে তখন আমরা সেটাকে বলবো সমবেগ। আর অসমবেগ কখন বলবো? অসমবেগ কি কি আছে? মান, দিক, যে কোনো একটা যদি ভিন্ন হয়, যে যদি দিক ভিন্ন হয় তাহলে অসমবেগ। মান একই দিক ভিন্ন, অসমবেগ। মান ভিন্ন দিক এক, অসমবেগ। তারপরে মানও ভিন্ন দিকও ভিন্ন, তাহলেও কি হবে? অসমবেগ। মানে মান আর দিকের যে কোনো একটা যদি চেঞ্জ হয় বা দুইটাই যদি চেঞ্জ হয় তখন আমরা সেটাকে বলি অসমবেগ। এখন ধরো এটা তুমি না, এটা তোমার প্রিয়তমা, ঠিক আছে? তোমরা বাকিরা মেয়েরা তোমরা উল্টাভাবে চিন্তা করবা যে এখন তুমি কি করতেছো, তাকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছো, বলো তো দেখি। এবং এই জায়গায় মান অলওয়েজ 10 মিটার পার সেকেন্ড, মান অলওয়েজ 10 মিটার পার সেকেন্ড। একটু চিন্তা করে বলো তো দেখি, আমরা এক্ষেত্রে সমবেগ বলতে পারবো না সমবেগ বলতে পারবো না? বলো সবাই যে আমরা সমবেগ বলতে পারবো না সমবেগ বলতে পারবো না? তো আমরা এক্ষেত্রে সমবেগ বলা যাবে না সমবেগ বলা যাবে না? সবাই একটু উত্তর করো। তো তোমরা এখানে বুঝতে পারতেছো যে এখানে মান যদিও অলওয়েজ সেম, মান যদিও অলওয়েজ সেম, কিন্তু দিক আমরা এর আগে একটু আগে আলোচনা করতেছিলাম যে কোনো মুহূর্তে দিক হলো বৃত্তপথের বক্রপথের স্পর্শক বরাবর। তাহলে এই মুহূর্তে বেগের দিক হচ্ছে এই দিক বরাবর, এই মুহূর্তে বেগের দিক হচ্ছে এই দিক বরাবর, এই ক্ষেত্রে বেগের দিক হবে এই দিক বরাবর। তাহলে মান সেম থাকলেও দিক কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তার মানে বৃত্তপথে এটা কখনো সমবেগ হবে না। হলে কি হবে? শুধু মান সমান, শুধু মান থাকে কার?
শুধু মান থাকে হলো দ্রুতির, তাহলে সমদ্রুতিতে ঘোরা সম্ভব কিন্তু সমবেগে ঘোরা সম্ভব না। সমদ্রুতিতে ঘোরা সম্ভব কিন্তু কখনোই সমবেগে ঘোরা সম্ভব না। তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটা ফিল করতে পারছো। আমরা গতিবিদ্যার উপরে মেডিকেল স্ট্যান্ডার্ড ইনশাল্লাহ আরও একটা ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করব। আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ পরের ক্লাসটা আমরা আরও একটু মজা করার চেষ্টা করব, আরও আকর্ষণীয় করার চেষ্টা করব ইনশাল্লাহ।